মেয়েটি এসে আমার গালে সজোরে একটা থাপ্পড় মারল। তীক্ষ্ণ করে দাঁতে দাঁত চেপে বলল, এই কি হচ্ছেটা কি? অন্ধ নাকি তুই? দেখে চলতে পারিস না? তোর কি চোখ নেই নাকি ইচ্ছে করে ধাক্কা মারলি? আমার হাতে থাকা নতুন বইগুলো দেখ, সব ছড়িয়ে ছিটিয়ে দিলি। দাম জানিস বইগুলোর? তোর সারা জীবনের ইনকামেও হয়তো এগুলো কেনা হবে না। হৃদয় থতমত খেয়ে গেল। সে কিছু বলার আগেই মুন্নি তার দিকে এক হাত বাড়িয়ে দিল। সপাথে আরেকটা চড় বসিয়ে দিল হৃদয়ের গালে। একটা তীব্র ব্যথায় হৃদয়ের গালটা জ্বলে উঠল। কলেজের শত শত শিক্ষার্থীর সামনে সে অপমানের চরম শিখরে দাঁড়ানো, কিন্তু আশ্চর্যজনকভাবে তার চোখে কোনো রাগ বা ঘৃণার চিহ্ন নেই, বরং এক অদ্ভুত মুগ্ধতা। সে যেন মুন্নির এই অগ্নিমূর্তি দেখে বিমোহিত হয়ে গেছে। এ প্রথম কোনো মেয়ের হাতে থাপ্পড় খেল সে। তার মনের ভেতরে এক মিশ্র অনুভূতি কাজ করছে, একদিকে অপমান, অন্যদিকে এক নতুন অনুভূতির জন্ম। মুন্নি আরও উচ্চস্বরে, যেন পুরো ক্যাম্পাসকে শোনাতে চাইছে। সে হাত নেড়ে চোখ বড় করে বলল, কি হলো? কথা বলছিস না কেন? জিভে কি ছাতা পড়েছে তোর? নাকি ভয়ে কথা বলতে পারছিস না? শোন, তুই হয়তো জানিস না আমি কে। আমি মুন্নি, এই কলেজের সবচেয়ে জনপ্রিয় মেয়ে। আমার বাবাকে জানিস? আমার একটা ফোন কলে তোর এই কলেজের ভর্তি বাতিল হয়ে যেতে পারে, বুঝেছিস? আর তোর মতো একটা খ্যাত গেও ভূত আমার সামনে দাঁড়ানোর যোগ্যতাই নেই। তোর সাহস হয় কি করে আমাকে ধাক্কা মারার? তোর কি কোনো বুদ্ধি নেই? তোর মতো ছেঁড়াভেড়া পোশাকের লোক আমাদের মতো হাই ক্লাস কলেজে আসে কেন রে? তোদের জায়গা তো বস্তিতে। হৃদয় তার গালটা হাত দিয়ে ধরে চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখে সেই মুগ্ধতা এখনো লেগে আছে। মুন্নির এমন রুক্ষ আচরণও তাকে অবাক করতে পারল না। সে যেন মুন্নির ভেতরের এই রাগ আর তেজ দেখে আরও বেশি আকৃষ্ট হচ্ছে। হৃদয় ধীর কণ্ঠে চোখে চোখ রেখে তার কণ্ঠস্বর শান্ত কিন্তু দৃঢ়। আমি আমি দুঃখিত। আমি দেখতে পাইনি। অসাবধানবশত ধাক্কা লেগে গেছে। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে করিনি। আমি সত্যি দুঃখিত। মুন্নি খিলখিল করে হেসে ওঠে, যেন হৃদয়ের দুঃখ প্রকাশ তার কাছে হাস্যকর। সে এক হাত কোমরে রেখে অন্য হাত দিয়ে তার চোখের জল মোছার ভান করে। ওহো, দুঃখিত? এখন দুঃখিত বললে কি আমার বইগুলো ঠিক হয়ে যাবে? আমার ম্যাজেস ঠিক হয়ে যাবে? তোর মতো কত দুঃখিত ছেলে প্রতিদিন কলেজে ভর্তি হয়, তাদের দিয়ে কি হয়? তোর কি মনে হয় তোর এই দুঃখিত বলা শুনে আমি গলে যাব? তোর চেহারা দেখ, মনে হয় যেন গ্রাম থেকে সোজা এসেছিস, কোনো ভদ্রতা শিখিসনি। তোর মতো ছেলের সাথে কথা বলাও আমার রুচিতে বাধে। কি বুঝতে পারছেন না তো কি হচ্ছে এসব হৃদয়ের সাথে? তাহলে চলুন জেনে আসি আসল ঘটনা। আমি বেশি কিছু বলবো না, চলুন হৃদয়ের মুখ থেকে শুনে আসি আসল ঘটনা। আমার নাম হৃদয়। আজ আমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। নতুন এক কলেজে, নতুন এক স্বপ্নের ঠিকানা এসেছি এই কলেজে। বুকের ভেতরটা দুকপুক করছিল। এটার জন্য শুধু একটা কলেজ নয়, আমার কাছে এটা ভবিষ্যতের পথ, স্বপ্ন পূরণের সিঁড়ি। আমার পরনে পুরনো বিভিন্ন শার্ট আর প্যান্ট। পোশাকের প্রতি আমার কোনো বিলাসিতা নেই, কারণ আমার বাবা একজন কৃষক। আর বাবার অঢেল সম্পত্তি নেই যে বাকি ছাত্রদের মতো দামি দামি পোশাক পরে কলেজে আসবো। আমি দৃঢ় পায়ে কলেজের সুবিশাল গেট দিয়ে প্রবেশ করছিলাম। চারপাশে জলমলে পোশাকের ছেলে মেয়েদের ভিড়ে আমি যেন এক বেমানান চরিত্র। আধুনিক ফ্যাশনের হাওয়ায় যেখানে সবাই উঠছে, সেখানে আমি যেন এক পুরনো পাতা বাতাসের বিপরীতে হেঁটে চলছিলাম। ধীরে চল হৃদয়, ধীরে চল। সব কিছু ঠিক হয়ে যাবে। নতুন পরিবেশ, নতুন মানুষ, নিজেকে প্রমাণ করার এটাই সুযোগ। আমি পারবো, আমাকে পারতেই হবে। বাবা মায়ের স্বপ্নগুলো আমাকে পূরণ করতেই হবে। এখন আমার মনে একটাই চিন্তা, কিভাবে আমি আমার মেধা আর পরিশ্রম দিয়ে এই নতুন পরিবেশে নিজের জায়গা করে নেব। করিডোর দিয়ে হাঁটছিলাম, চারদিকে উচ্ছ্বাস, হাসির শব্দ, বন্ধুদের আড্ডা। সবার চোখে মুখে এক অদ্ভুত জলমলে ভাব। কেউ সেলফি তুলছিল, কেউ গানের তালে হাঁটছিল, কেউ আবার নিজেদের মধ্যে মজার চলে খুনসুটি করছিল। আমি এসবের মাঝেও নিজের তালে হেঁটে চলছিলাম। আমার লক্ষ্য একটাই, ক্লাসরুম। আমার এই আগমন যেন অন্যদের কোলাহল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, একাকী এক যাত্রা। হঠাৎ করেই এক অন্যমনস্ক মুহূর্তে সব কিছু থেমে যায়। কারোর সাথে আমার সজোরে ধাক্কা লাগলো। এক হাতে বই, অন্য হাতে মুঠোফোন নিয়ে চলতে থাকা মেয়েটি ছিটকে পড়ছিল প্রায়। তার হাতে থাকা বইগুলো ছড়িয়ে পড়ছিল মেঝেতে। আমি দ্রুত নিজেকে সামলে নিয়ে মেয়েটির দিকে তাকালাম। লম্বা, চিপচিপে গরম, আধুনিক পোশাক আর চোখে এক জাঁচালো চাহনি। সে যে এই কলেজেরই কেউ তা বুঝতে আমার এক মুহূর্ত লাগলো না। তার চেহারা এতটাই আত্মবিশ্বাসী যে মুহূর্তেই বোঝা যায় যে সে ক্যাম্পাসের পরিচিত মুখ।
মেয়েটি মেঝের উপর ছড়িয়ে থাকা বইগুলোর দিকে তাকিয়ে মুহূর্তেই রেগে গিয়েছিল। তার সুন্দর মুখটা লাল হয়ে গিয়েছিল রাগে। সে দৃঢ় ভাইয়ে আমার দিকে এগিয়ে আসছিল। তার চোখ দুটো যেন আগুন জ্বলছিল, যেন পৃথিবীর সব রাগ তার চোখে এসে ভর করছে। তার প্রতিটি পদক্ষেপ যেন এক তীব্র ক্ষোভের প্রকাশ। মেয়েটি এসে আমার গালে সজোরে একটা থাপ্পড় মারল, তীক্ষ্ণ করে তাতে দাঁত চেপে প্রথমেই ওই থাপ্পড় আর এতগুলো কথা শুনিয়ে দিল। এবার বুঝতে পারলেন তো, মুন্নির বান্ধবী রিনা আর মিমি আর বন্ধু আকাশ, যারা তখন পাশে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল, এবার তারা এগিয়ে এলো। রিনা এবং মিমি যেন মুন্নির কথার সাথে তাল মিলিয়ে আরও আগুন জ্বালাতে চাইছে। আকাশ স্বভাবতই মুন্নির প্রতি আকৃষ্ট, সে এই সুযোগ কাজে লাগাতে চাইছে। রিনা মুখ ভেঙচিয়ে হাত দিয়ে হৃদয়ের পোশাকের দিকে ইশারা করে। মনি, তুই ঠিক আছিস তো? এই নোংরা ছেলেটা নিশ্চয়ই তোকে ব্যথা দেয়নি। দেখ না, ওর পোশাকটা মনে হচ্ছে যেন কয়েক বছর ধরে ধোয়া হয়নি। ওর কি আসলেই কলেজে পড়ার সামর্থ্য আছে, নাকি কোনো কোটা টোটা দিয়ে ঢুকে পড়েছে? ওর থেকে একটা বিশ্রী গন্ধ আসছে রে বাবা। মিমি খিলখিল করে হেসে ওঠে, হাত দিয়ে মুখ ঢেকে। দেখ না রিনা, ওর চুলের স্টাইলটা মনে হচ্ছে যেন ঘুম থেকে উঠে সোজা কলেজে চলে এসেছে। তোর মতো একটা সুন্দর মেয়ের সাথে এমন একটা ছেলে ধাক্কা লাগাটাই তো হাস্যকর। এই গরিবগুলো কোথা থেকে আসে কে জানে, এদের দেখলেই মেজাজটা খারাপ হয়ে যায়। আকাশ হৃদয়ের দিকে তাকিয়ে টিটকারি কেটে বুক ফুলিয়ে বলে। কি রে ভাই, কলেজের প্রথম দিনেই এমন রামধুলাই খাচ্ছিস? তোর তো কপালই খারাপ দেখছে। জানিস এটা মন নেই, এই যখন রেগে যায় তখন ভূমিকম্প শুরু হয়। তোর মতো নগণ্য একটা ছেলের কি দরকার ছিল ওর সামনে আসার? নিজের স্ট্যান্ডার্ডটা বুঝিস না? তোর উচিত ছিল ওকে দেখে রাস্তা ছেড়ে দেওয়ার। এখন দেখ তোর কি দশা হয়। হৃদয় কোনো কথা বলল না, তার মুখে কোনো প্রতিবাদ নেই, শুধু তার চোখ দুটো যেন গভীর কিছু খুঁজছে। অপমান, ঠাট্টা, বিদ্রুপ কিছুই যেন তাকে ছুতে পারছে না। তার চোখে শুধু মুন্নির ছবি, তার রাগান্বিত মুখের প্রতিটি ভঙ্গি, তার তীক্ষ্ণ কণ্ঠস্বর, সব কিছু যেন হৃদয়ের মনের পর্দায় স্থির হয়ে গেছে। সে মুন্নির মুখের দিকে তাকিয়ে রইল, যেন তার রাগের পেছনে লুকিয়ে থাকা এক অন্য রূপকে সে আবিষ্কার করতে চাইছে। মুন্নি বইগুলো কুড়িয়ে নিতে নিতে হৃদয়ের দিকে তাকিয়ে বিরক্তির সাথে মুখ কুঁচকে বলল। কি রে, এখনো দাঁড়িয়ে আছিস কেন? তোর কি কান ভোতা হয়ে গেছে? আমি বলছি দূর হতে। তোর মতো এমন বাজে ছেলেদের জন্য এই কলেজ নয়, এই কলেজ আমাদের মতো এলিটদের জন্য। তুই কি ভাবছিস তোর মতো একটা অচ্ছুত এখানে এসে ভালো কিছু করতে পারবে? হ্যাঁ, তোর উচিত ছিল গ্রামের কোনো মাদ্রাসায় ভর্তি হওয়া, যেখানে তোর মতো মানুষের জায়গা হয়। আমি জানি আমি হয়তো আপনার মতো ধনী নই, আমার পোশাক হয়তো আপনার রুচির সাথে মেলে না, কিন্তু আমি এখানে নিজের যোগ্যতা এসেছি, আমার মেধা দিয়ে এসেছি। আর আমি বিশ্বাস করি একদিন আপনার এই ধারণাকে আমি ভুল প্রমাণ করব। হয়তো আজ আপনি আমাকে অপমান করছেন, কিন্তু একদিন আপনার এই অপমানই আমার প্রেরণা হবে। মুন্নি অবাক হয়ে যায়, এরপর ব্যঙ্গের হাসি হেসে হাততালি দিয়ে বলল। ও কি সাহস! তুই আমাকে ভাষণ দিচ্ছিস? তোর মতো একটা ফকিরের এত বড় কথা বলার সাহস হয় কি করে? তুই আমাকে ভুল প্রমাণ করবি? এই কলেজে তুই টিকে থাকতে পারবি না। লিখে রাখতে পারিস, তোর মতো ছেলেকে আমি এই কলেজে গেটে ঢুকতেই দিব না। তোর কি মনে হয় তোর এই সামান্য মেধা দিয়ে তুই কিছু করে দেখাতে পারবি? তোর তো কোনো ব্যাকগ্রাউন্ডই নেই, তুই তো একটা রাস্তার ছেলে। রিনা মাঝে ঢুকে মুন্নিকে শান্ত করার ভঙ্গিতে বলল। মনি, ওর সাথে কথা বলে তোর সময় নষ্ট করিস না। এই ধরনের ছেলেদের সাথে কথা বলা মানে নিজের স্ট্যান্ডার্ডে নামানো, আর ওদেরকে অপেক্ষা করাই ভালো। চল, দেরি হয়ে যাচ্ছে। মিমি মাথা নাড়ে, বিরক্তির সাথে বলে। একদম ঠিক বলেছিস রিনা, চল, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। এই গরিবের বাচ্চাটাকে এখানে রেখে দে, ও এমনিতেই নিজের পথ খুঁজে নেবে, হয়তো কোনো সুপারের কাজ পেয়ে যাবে। আকাশ হৃদয়ের কাঁধে হাত রেখে ধাক্কা মারার ভঙ্গি করে, দাঁত খিচিয়ে বলে। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা ভাগ। তোর মতো ফালতু লোকের জন্য এইখানে জায়গা নেই। তোর মতো লোকের এখানে শ্বাস নেওয়াটাও আমাদের কাছে অস্বস্তিকর। যা, মুখ লুকিয়ে চলে যা, নইলে আরো খারাপ কিছু হতে পারে। হৃদয় এক দীর্ঘশ্বাস ফেলল, সে ঘুরে দাঁড়ালো, তার পা দুটো যেন আর চলতে চাইছে না। তবুও সে নিজেকে টেনে হিঁচড়ে ক্লাসরুমের দিকে এগিয়ে গেল, কিন্তু তার মনে মুন্নির প্রতি কোনো রাগ নেই, বরং এক অব্যক্ত আকর্ষণ। এই প্রথম সে এমন এক মেয়ের মুখোমুখি হলো যে তাকে সবার সামনে অপমান করলো, তবুও তার মন তাকেই চাইছে। মুন্নির প্রতিটি কথা, প্রতিটি ব্যঙ্গ যেন তার কানে বাজছে।
কিন্তু তার মন যেন মুন্নির চোখের গভীরতাই হারিয়ে গেছে। সে যেন মুন্নি রাগ আর তেজের মাঝে এক অদ্ভুত সৌন্দর্য খুঁজে পেয়েছে। তার এই অপমান যেন তাকে আরো শক্তিশালী করে তুলেছে, তাকে আরো বেশি করে প্রমাণ করতে চাইছে যে সে এই অপমানের যোগ্য নয়। মুন্নি পেছন থেকে তীক্ষ্ণ কণ্ঠে বিজয়ের হাসি হেসে বলে, শোন, তোর মতো উচ্চদের জন্য আমার একটাই কথা, নিজের আসল জায়গাটা চিনে রাখিস। উঁচু জায়গায় উঠতে গেলে শুধু মেধা থাকলেই হয় না, তার সাথে দরকার হয় ক্লাস আর ব্যাকগ্রাউন্ড, যেটা তোর মতো মানুষের কোনোদিনই হবে না। হৃদয় থামল না, সে নিজের পথে এগিয়ে চলল। মুন্নির প্রতিটি কথা যেন তার কানের পর্দায় বাজছে, কিন্তু তার লক্ষ্য এখন স্থির। সে এই অপমানকে পুঁজি করে একদিন প্রমাণ করবে যে তার যোগ্যতা শুধুমাত্র মেধা নয়, তার আত্মসম্মানও। কলেজ করিডোরের সেই উত্তপ্ত ঘটনার পর মুন্নি তার বন্ধু রিনা, মিমি এবং আকাশের সাথে ক্লাসের দিকে পা বাড়ালো। তাদের মুখে তখনও হৃদয়ের প্রতি তাচ্ছিল্যের হাসি লেগে আছে। মুন্নির মনে কোনো অনুশোচনা নেই, বরং এক ধরনের বিজয়ের আনন্দ। সে ভাবছে সে অচ্ছুত ছেলেটা হয়তো অপমানিত হয়ে মাথা নিচু করে অন্য কোথাও চলে গেছে, হয়তো আর এই কলেজের ত্রিসীমানায়ও আসবে না। তার ধারণা হৃদয় হয়তো অন্য কোনো সাধারণ মানের ক্লাসে বা জুনিয়র ব্যাচে ভর্তি হয়েছে, অথবা এত অপমানের পর টিকতেই পারবে না। তারা তাদের ক্লাসরুমে প্রবেশ করলো, একটা বিশাল শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক ক্লাসরুম। ক্লাসরুমের এক কোণে কাঁচের দেয়াল, যেখানে দিয়ে বাইরের সবুজ মাঠ দেখা যায়। ব্র্যান্ডেড চেয়ার টেবিলগুলো নতুন চকচক করছে। ক্লাসের প্রায় সব শিক্ষার্থী স্মার্ট পোশাক পরে আছে, তাদের চোখে আত্মবিশ্বাসের ঝলক। মুন্নি তার বন্ধুদের সাথে হাসতে হাসতে নিজেদের নির্দিষ্ট আসনে গিয়ে বসল, যা ক্লাসের প্রায় সামনের দিকে। রিনা মুন্নির দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, যাক বাবা, ওই আপদটা বিদে হয়েছে। ভাবতেই ঘেন্না লাগছিল ওর মতো একটা গরিবের বাচ্চাকে আমাদের কলেজে দেখতে। মিমি হাসতে হাসতে যোগ করলো, হ্যাঁ রে, মনে হচ্ছিল যেন কোথাও একটা থেকে একটা ভিখারি এসে জুটেছে। ভাব, প্রথম দিনেই কেমন ধোলাই খেলো। আকাশ তার চিরচেনা ঢঙে মুন্নির দিকে তাকিয়ে বলল, মুন্নি, তুই ওকে ঠিক শিক্ষা দিয়েছিস। তোর সাথে পাল্লা দেওয়ার সাহস ওর হয় কি করে? ওর মতো নগণ্য কীটদের তো মাটির তলায় থাকা উচিত। মুন্নি তাচ্ছিলের হাসি হাসল। দূর, ও তো একটা তুচ্ছ কীট, ওকে নিয়ে আর কথা বলিস না, আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। শিক্ষক আসার আগে ক্লাসে তখনও বেশ শোরগোল। শিক্ষার্থীরা নিজেদের মধ্যে গল্প করছে, হাসছে। মুন্নি অলস ভঙ্গিতে বই খুলে কিছু একটা দেখতে যাচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ল ক্লাসের একদম শেষ বেঞ্চের দিকে, যেখানে আলো কিছুটা কম। সেখানে বসা একটা পরিচিত অবয়ব দেখে তার হাত থেমে গেল, তার বুকের ভেতরটা ধক করে উঠল। হৃদয়। সে ক্লাসের এক কোণে মাথা নিচু করে বসে আছে। সে মনোযোগ দিয়ে কিছু একটা নোট করছে, যেন বাইরের পৃথিবীর কোনো কোলাহল তাকে স্পর্শ করতে পারছে না। তার মুখে সে একই স্থির শান্ত ভাব, মনে হচ্ছে যেন করিডোরের ঘটনা তাকে একটু বিচলিত করতে পারেনি। মুন্নির চোখের মনি দুটো বড় হয়ে গেল, সে বিশ্বাস করতে পারল না যা দেখছে। রাগে তার শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। কি কি- কি করে সম্ভব? ও এখানে কেন? তার মুখটা আবার লাল হয়ে উঠল, এবার রাগে আর অপমানে। রিনা মুন্নির মুখের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে রে মুন্নি? হঠাৎ এমন ফ্যাকাশ হয়ে গেলি কেন? মুন্নি কিছু না বলে শুধু আঙুল দিয়ে হৃদয়ের দিকে ইশারা করলো। রিনা আর মিমি তাকালো সেদিকে, আর তাদের মুখের হাসি মিলিয়ে গেল। আকাশের চোখও বিস্ময়ে বড় হয়ে উঠল। রিনা ফিসফিস করে বলল, এ কি, ও তো আমাদের ক্লাসে। মিমি প্রায় চেঁচিয়ে উঠল। কি বলছিস? এই নোংরার ছেলেটা আমাদের ব্যাচমেট। ছি ছি ছি। আকাশের চোয়াল শক্ত হয়ে গেল। এ তো দেখছি আমাদের ঘাড়ের ওপর ভূত হয়ে চেপে বসেছে। ওকে তো আমি জুনিয়র ভেবেছিলাম। মুন্নি রাগে কাঁপতে কাঁপতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার চোখ যেন হৃদয়ের দিকে স্থির। সে দ্রুত হৃদয়ের দিকে এগিয়ে যেতে শুরু করলো, যেন তার কাছে এক্ষুনি গিয়ে জানতে চাইবে সে কেন এখানে। তার প্রতিটি পদক্ষেপে যেন ক্ষোভের আগুন সরছে। হৃদয় তখনও নিজের মনেই কিছু লিখছিল। হঠাৎ তার মনে হলো কেউ তার দিকে এগিয়ে আসছে। সে মাথা তুলে তাকালো। মুন্নিকে তার দিকে অগ্নিদৃষ্টি নিয়ে আসতে দেখে সে সামান্য অবাক হলো। তার মুখে কোনো ভয় নেই, বরং এক ধরনের কৌতূহল। মুন্নি হৃদয়ের সামনে এসে দাঁড়ালো। তার কণ্ঠস্বর তীক্ষ্ণ, কিন্তু সে নিজেকে সংযত করার চেষ্টা করছে, যাতে পুরো ক্লাসের মনোযোগ কেড়ে না নেয়। তুই এখানে কি করছিস? তোর জন্য অন্য ক্লাস ছিল, তুই তো জুনিয়র, তাই না? নাকি কোনো ভুল করেছিস? হৃদয় শান্ত দৃষ্টিতে মুন্নির দিকে তাকালো। তার চোখে সেই সামান্য মুগ্ধতা আবারও ফিরে এসেছে। সে মুন্নির মুখের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, আমি তো এখানেই পড়ি, ফার্স্ট ইয়ারে, এই সেকশনে আমার ক্লাস। মুন্নি ইনক্রেডিয়াসলি তাকালো। তার মুখ হা হয়ে গেল। কি?
তুই ফার্স্ট ইয়ার, এই ক্লাস? অসম্ভব। তোর মতো একটা, তুই কি মিথ্যে বলছিস? তোর মতো ছেলেকে আমাদের সাথে একই ক্লাসে কে ভর্তি করাবে? হৃদয় শান্তভাবে তার ক্লাসের রুটিনটা বের করে মুন্নির দিকে এগিয়ে দিল। এটা আমার রুটিন, দেখুন আমার সেশন কোড আর আপনার সেকশন কোড নিশ্চয়ই একই। মুন্নি ছোঁ মেরে রুটিনটা নিল, তার চোখ দ্রুত রুটিনের উপর বুলিয়ে গেল। সেকশন কোড, বিষয়, রুম নাম্বার সব হুবহু মিলে যাচ্ছে। তার আগের মাত্রা আরও বেড়ে গেল। সে রুটিনটা হৃদয়ের হাতে ছুরি দিয়ে বলল, এটা হতেই পারে না, তোর মতো একটা খ্যাত ছেলে আমাদের সাথে পড়বে। তুই কি করে এলি এখানে? তোর তো কোনো কোয়ালিটি নেই। হৃদয় মুন্নির চোখের দিকে তাকিয়ে হাসল। আমার মেধা আছে তাই এসেছি। আপনিও তো ভাবছেন আমি আপনার মতো ধনী নই বলে আমার এই কলেজে পড়ার যোগ্যতা নেই, কিন্তু আমি আপনার ধারণাকে ভুল প্রমাণ করতে এসেছি। আজ তো শুধু শুরু, এই ক্লাসেই আমি আপনাকে দেখাবো আসল যোগ্যতার মানে কি। তোর এত সাহস, তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? শোন, এই কলেজ তোর মতো গরিবের নয়। আমি তোকে এই কলেজ থেকে বের করে ছাড়বো। তোর মুখ দেখতো আমার ঘৃণা হচ্ছে। হৃদয় ধীরে ধীরে বলল, সেটা তো সময় বলে দেবে, তবে আমি কোথাও যাচ্ছি না, কারণ আমার লক্ষ্য স্থির। আর আমার লক্ষ্য আপনি নন, আমার লক্ষ্য আমার স্বপ্ন। তবে এই সবগুলো আপনার সামনেই হবে, আপনি আমার পথে বাধা হতে পারবেন না। আকাশ, রিনা এবং মিমি এগিয়ে এলো। তারা মুন্নির পাশে দাঁড়িয়ে হৃদয়ের দিকে তাকিয়ে আছে। তাদের চোখেও একই রকম রাগ আর ঘৃণা। আকাশ দাঁত কিরমির করে বলল, কিরে ফকির, তুই আমাদের ম্যাডামকে চ্যালেঞ্জ করছিস? সাহস তো কম নয়। রিনা ফুস করে উঠল। ওরে মুন্নি, এই ছেলেটা দেখছি তোর পিছুই ছাড়বে না। ও তোকে জ্বালাতে এসেছে। মিমি মুখ বাঁকিয়ে বলল, ওর নিশ্চয়ই কোনো কুমতলব আছে, নইলে এভাবে আমাদের ক্লাসে আসার সাহসও পেত না। মুন্নি সবাইকে থামিয়ে দিয়ে হৃদয়ের দিকে তাকিয়ে বলল, শোন, আজ তো প্রথম দিন। এই কলেজের প্রতিটি দিন আমি তোর জীবন দুর্বিষহ করে তুলব। তুই নিজ থেকে এই কলেজ ছেড়ে যেতে বাধ্য হবি, এটা আমার চ্যালেঞ্জ। হৃদয় হাসল। তার সেই শান্ত হাসি মুন্নিকে আরো বেশি ক্রুদ্ধ করে তুলল। আপনার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম, তবে জেনে রাখুন আমি সহজে হার মানার পাত্র নই, বরং আপনার এই চ্যালেঞ্জ আমার জেদকে আরও বাড়িয়ে দেবে। দেখা যাক কে কাকে ভুল প্রমাণ করে। মুন্নি আর কোনো কথা বলল না, রাগে তার শরীর কাঁপছে। সে ঘুরে তার বন্ধুদের দিকে ফিরে এলো, তাদের চোখেও একই রকম বিস্ময় আর ক্রোধ। ক্লাসের অন্যান্য শিক্ষার্থীরাও তাদের দিকে তাকিয়ে আছে কৌতূহল নিয়ে। শিক্ষক ক্লাসে প্রবেশ করার আগ পর্যন্ত মুন্নির চোখে হৃদয়ের প্রতি এক অদম্য ঘৃণা আর প্রতিশোধের আগুন জ্বলতে লাগলো। দিনের শেষে হৃদয় তার ছোট্ট জীর্ণ ঘরে ফিরে। বাইরে থেকে ঘরে ঢুকতে একটা স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে ভাসে। দেওয়ালগুলো যেন তার একাকিত্বের সাক্ষী। আসবাবপত্র বলতে একটা পুরনো টেবিল, একটা ভাঙাচোরা চেয়ার আর একটা তক্তপোষ। কোনো বিলাসিতা নেই, শুধু প্রয়োজনটুকু আছে। তার ল্যাপটপটি যা বয়সে তার চেয়েও পুরনো, সেটাই তার কাছে অমূল্য সম্পদ। ল্যাপটপের পাশে তার বাবা মার বাঁধানো ছবি, বাবা মার মুখে এক নিষ্পাপ হাসি যা হৃদয়ের মনে শান্তি এনে দেয়। ছবিটার দিকে তাকিয়ে হৃদয় এক দীর্ঘশ্বাস ফেলে। আজকের দিনের সব অপমান যেন এই ছবিটার দিকে তাকিয়ে সে ভুলে যেতে চায়। হৃদয় ফিসফিস করে, ছবিটার দিকে তাকিয়ে বলে, বাবা মা, আজ আমাকে আবার অপমানিত হতে হলো। কলেজের প্রথম দিনই খুব বাজে পাবে, কিন্তু আমি জানি তোমরা সবসময় আমার পাশে আছো। তোমাদের স্বপ্ন পূরণ করতে আমি এখানে এসেছি। তোমরা যে স্বপ্নটা আমাকে দেখিয়েছিলে, সেই স্বপ্নকে আমি কোনো দিনও নষ্ট হতে দেব না। আমি জানি তোমরা আমার জন্য কতটা কষ্ট করেছো। এই অপমান আমাকে আরও শক্তিশালী করবে। আমি তোমাদের মুখ উজ্জ্বল করবই। সে ল্যাপটপটা খুলে স্ক্রিনে কোডিংয়ের জটিল সূত্র আর হ্যাকিংয়ের রহস্যময় জগৎ ভেসে ওঠে। তার চোখে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন। এই ছোট্ট ল্যাপটপ, এই জীর্ণ ঘর, এই দারিদ্র কিছুই যেন তার স্বপ্নকে ছোট করতে পারছে না, বরং এরাই তাকে আরও বেশি জেদ ধরিয়ে দিচ্ছে। সে ঘন্টার পর ঘন্টা কোডিং করে, তার আঙুলগুলো কিবোর্ডের উপর নেচে বাড়ায়। প্রতিটি লাইনের কোডে যেন তার স্বপ্নগুলো জীবন্ত হয়ে ওঠে। তার চোখের সামনে ভেসে ওঠে আধুনিক বিশ্বের প্রযুক্তিগত বিপ্লব, আর সে নিজেকে সেই বিপ্লবের একজন অংশীদার হিসেবে কল্পনা করে। হৃদয় নিজের মনেই ভাবে, এই কোডগুলি একদিন আমার ভাগ্য বলে দেবে। আমি একদিন অনেক বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব, ইনশাল্লাহ। আমার বাবা মা যে স্বপ্ন দেখতেন, আমি সেই স্বপ্ন পূরণ করব। এই সমাজের চোখে আমি যে মূল্যহীন, একদিন আমি তাদের সেই ভুল প্রমাণ করব। আমার অপমান আমাকে আরও বেশি করে সফল হতে শেখাবে। ওরা দেখবে আমি কি করতে পারি। ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে সে হাসে, তার মুখে এক অদ্ভুত আনন্দ। এই ছোট্ট ঘরে, এই দারিদ্র্যের মাঝেও সে যেন এক বিশাল সাম্রাজ্যের স্বপ্ন দেখছে। তার এই স্বপ্নগুলো শুধু তার একার নয়, তার বাবা মায়ের প্রতি তার ভালোবাসা আর শ্রদ্ধারও প্রতি। হঠাৎ দরজায় টোকা পড়ে। হৃদয়, ভিতরে আসবো?
মিষ্টি একটা কণ্ঠস্বর। হৃদয় মাথা তোলে। তার বাল্যবন্ধু নাবিলা। নাবিলা সবসময় হৃদয়ের পাশে থাকে, তাকে সমর্থন করে, তাকে উৎসাহ দেয়। তার মুখে সবসময় এক অমলিন হাসি। নাবিলা ঘরে প্রবেশ করে, হাতে তার দুটো গরম চায়ের কাপ। তার উপস্থিতি যেন হৃদয়ের জীর্ণ ঘরে এক নতুন আলোর ঝলক এনে দেয়। নাবিলা হাসি মুখে উদ্বেগ মেশানো। কি করছিস এত গভীর রাত অবধি? তোর ঘুম নেই? মনে হচ্ছে যেন সারাদিন ধরেই কোডিং করছিস। তোর তো আজকাল দিনরাত হিসেবই নেই। হৃদয় একটু হাসে, শরীর এলিয়ে দিয়ে বলে, ঘুম ঘুম তো আমার চোখে আসে না নাবিলা। যতদিন আমার স্বপ্ন পূরণ না হয় ততদিন ঘুম আমার কাছে বিলাসিতা। আর তাছাড়া আজ যা ঘটলো তাতে ঘুম আসার প্রশ্নই ওঠে না। নাবিলা চিন্তিত মুখে ভ্রু কুচকে বলে, কি ঘটেছে আবার? তোর মুখটা কেমন শুকনো লাগছে। কলেজের প্রথম দিনে এমন কিছু ঘটেছে নাকি? দেখে মনে হচ্ছে যেন সারা পৃথিবীর বোঝা তোর কাঁধে চাপানো। হৃদয় চায়ের কাপটা তুলে নাবিলার হাতে দেয়। বস বলছি। নাবিলা চায়ের কাপে চুমুক দেয়। বল কি হয়েছে? আজ তোর কলেজের নতুন অভিজ্ঞতা কেমন হলো? নিশ্চয়ই অনেক নতুন নতুন বন্ধু হয়েছে, তাই না? নাকি প্রথম দিনই কারোর সাথে ঝগড়া করে এসেছিস? হৃদয় চায়ের কাপে চুমুক দিতে দিতে বিষণ্ণ মুখে বলে, নতুন বন্ধু বন্ধু হয়তো কিছু হয়েছে, তবে একজন শত্রুর সাথে পরিচয় হলো। আজ কলেজে একজন মেয়ের সাথে দেখা লেগেছিল। সে আমাকে সবার সামনে থাপ্পড় মারলো। আর শুধু থাপ্পড়ই নয়, এমনভাবে অপমান করলো যেন আমি কোনো মানুষই নই। নাবিলার মুখটা চিন্তিত হয়ে উঠল। তার চোখে রাগ আর দুঃখের মিশ্র অনুভূতি। নাবিলা আশ্চর্য হয়ে চায়ের কাপ নামিয়ে বলে, কি বলছিস? থাপ্পড় মারলো? কে করলো এমন কাজ? তোর কি ব্যথা লেগেছে? কিসের জন্য মারলো? তুই কি কিছু বলেছিলি? তোর তো এমন স্বভাব নয় যে কাউকে কিছু বলবি। বল কে সে, আমি ওকে দেখে নেব। হৃদয় হালকা হাসে। তার গালটা ছুঁয়ে চোখ নামিয়ে বলে, না, ব্যথা তেমন লাগেনি। সে অপমানটা আমার মনের মধ্যে গেঁথে গেছে। সে আমাকে গরিব, গেও, খেত, অচ্যুত কত কিছু বলল। ওর বন্ধুরা হাসছিল, টিটকারি মারছিল। মনে হচ্ছিল যেন আমি এই পৃথিবীতে বেঁচে থাকার যোগ্য নই। মনে হলো যেন আমি এক কীট পতঙ্গ। নাবিলা রাগে ফেটে পড়ে, হাত মুষ্টিবদ্ধ করে বলে, কি সাহস! কিভাবে একজন মানুষ আরেকজন মানুষকে এভাবে অপমান করতে পারে? হ্যাঁ, ওরা কি মানুষ নয়? তোর মতো একটা নিরীহ ছেলেকে এভাবে অপমান করার অধিকার ওদের কে দিয়েছে? নাম কি ওর? আমি কালকেই কলেজে যাব। ওদেরকে ছাড়বো না। তুই জানিস না আমি তোর জন্য কি করতে পারি। হৃদয় নাবিলার হাত ধরে শান্ত করে মৃদু স্বরে বলে, না নাবিলা, রাগিস না। এসব করে কোনো লাভ হবে না। ওরা প্রভাবশালী মানুষ, ওদের সাথে আমরা কিছু করতে পারবো না। আর তাছাড়া আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। তুই যদি ওদের সাথে ঝামেলা জড়াস তাহলে তোর পড়াশোনা বন্ধ হয়ে যেতে পারে। ক্ষতি? কিসের ক্ষতি? তোর অপমান আর আমার অপমান এক। তুই আমার বন্ধু, আর তোর উপর কেউ আঘাত করলে আমি চুপ করে থাকবো না। তুই এত ভালো, এত সৎ, এত পরিশ্রমী, আর ওরা তোর মতো একটা ছেলেকে এভাবে অপমান করবে? আমি এটা মানতে পারছি না হৃদয়। আমি এটা কিছুতেই মেনে নেব না। হৃদয় এক দীর্ঘশ্বাস ফেলে, চোখ তুলে নাবিলার দিকে তাকিয়ে বলে, জানি নাবিলা, তুই আমার জন্য সব কিছু করতে পারিস। কি করতে পারিস? কিন্তু শোন, এই অপমানটা আমার জন্য দরকার ছিল। এটা আমাকে আরও বেশি জেদি করে তুলবে। আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, এই অপমানের বদলা আমি নেব। তবে তা কোনো সহিংস উপায়ে নয়। আমি আমার কাজ দিয়ে, আমার সাফল্য দিয়ে ওদেরকে ভুল প্রমাণ করব। ওদেরকে দেখাবো আমি কি করতে। নাবিলা হৃদয়ের দিকে তাকায়, তার চোখে এক নতুন দীপ্তি দেখা যায়। ঠোঁটে হালকা হাসি এনে বলে, এই তো, এটাই তো আমি শুনতে চেয়েছিলাম। তুই তো আমার ছিলি না। তোর বাবা মাও তোর মধ্যে এই দুর্বলতা দেখতে চাইবেন না। তুই কি ভুলে গেছিস তারা কতটা স্বপ্ন দেখেছিল তোর জন্য? তারা চাইতেন তুই অনেক বড় হবি। তুই এমন একজন হবি যে নিজের মেধা আর পরিশ্রম দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করবে। এই ছোটখাটো অপমান তোর পথ আটকাতে পারবি না। তুই তোর স্বপ্ন পূরণের জন্য সব কিছু করবি। আমি জানি তুই পারবি। হৃদয়ের চোখে জল এসে যায়, কিন্তু সে নিজেকে সামলে নেয়। গলা ধরিয়ে বলে, হ্যাঁ নাবিলা, আমি জানি। আমি প্রতি মুহূর্তে তাদের কথা মনে করি। তাদের স্বপ্নে আমার জীবনের চালিকা শক্তি। আজ থেকে আমার লক্ষ্য আরও স্পষ্ট হয়ে গেল। আমি এই অপমানকে আমার সাফল্যের সিঁড়ি বানাবো। আমি ওদেরকে দেখাবো, গরিব হয়ে জন্মালেই কেউ অচ্যুত হয়ে যায় না। মেধা আর পরিশ্রম দিয়ে সব কিছু অর্জন করা যায়। আমি সমাজের মুখ বন্ধ করবই। নাবিলা তার কাঁধে হাত রাখে, চোখে অনুপ্রেরণার ঝলক। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। আর আমি সব সময় তোর পাশে থাকবো।
তোর প্রতিটি পদক্ষেপে, তোর প্রতিটি সংগ্রামে। তোর এই স্বপ্নের পথে আমি তোর সহযাত্রী। তোর এই কোডিংয়ের পথ, তোর এই হ্যাকিংয়ের জ্ঞান, এগুলোই তোর হাতিয়ার হবে। আমি বিশ্বাস করি তুই একদিন সফল হবি। তোর মেধা আছে, তোর পরিশ্রম করার ক্ষমতা আছে। তুই একদিন অনেক বড় হবি। আর তখন যারা তোকে অপমান করেছে তারা তোর দিকে তাকিয়ে আফসোস করবে, তোর পায়ে ধুলো নেবে। হৃদয় হালকা হাসে, চোখ উজ্জ্বল হয়ে ওঠে। তুই না থাকলে হয়তো আমি এত সাহস পেতাম না নাবিলা। তুই আমার অনুপ্রেরণা, তুই আমার সবচেয়ে বড় শক্তি। নাবিলা হাসে, চা শেষ করে কাপ নামিয়ে রাখে। আরে রাখ তোর অনুপ্রেরণা, চল এখন চা শেষ করে কোডিংয়ে বস। কালকে না তোর প্রজেক্টের ডেডলাইন। বেশি দেরি করিস না, তাহলে আবার সকালে কলেজে কি ঘুমিয়ে পড়বি, আর তখন আবার কোনো মেয়ের সাথে ধাক্কা লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আর এই মুন্নি নামের মেয়েটার কথা আমি বলবো না। সে আমাকে অপমান করেছে, কিন্তু একই সাথে আমাকে একটা নতুন লক্ষ্য দিয়েছে। নাবিলা চিন্তিত মুখে হৃদয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, তুই কি এখনো ওর কথা ভাবছিস? ওর মতো বাজে মেয়ের কথা ভুলে যা, ও তোর যোগ্যই না। হৃদয় ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকায়, চোখে এক অদ্ভুত দৃষ্টি, যেন মুন্নির রাগান্বিত মুখ তার সামনে ভেসে উঠেছে। না নাবিলা, ওকে আমি বলতে পারবো না। ওর অপমান আমার মনে গেঁথে গেছে। হয়তো এই অপমানই আমাকে একদিন অন্য উচ্চতায় পৌঁছে দেবে। ওর মুখটা আমার মনে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছে। নাবিলা একটু অবাক হয়ে হৃদয়ের দিকে তাকায়, তার বন্ধুত্বের গভীরতা বুঝতে পারে। ঠিক আছে, যা তোর ইচ্ছে, তবে মনে রাখিস তোর প্রধান লক্ষ্য হলো তোর স্বপ্ন পূরণ করা। আর আমি তোর পাশে আছি সব সময়। আমার কাজ তোর জন্য সব সময় খোলা থাকবে। হৃদয় ল্যাপটপের দিকে তাকালো, তার চোখে নতুন করে স্বপ্ন ঝলসে উঠল। এই দারিদ্র্য, এই অপমান, এই সংগ্রাম সবকিছুকে সে চ্যালেঞ্জ হিসেবে নিল। সে জানে এই রাতের পর এক নতুন সূর্য উঠবে, আর সেই সূর্যের আলোতে তার স্বপ্নগুলো সত্যি হবে। কোডিংয়ের লাইনগুলো যেন তার ভবিষ্যতের পথ এঁকে দিচ্ছে। সে আরও গভীরভাবে ডুবে গেল তার স্বপ্নের জগতে। এই মুহূর্তে সে একা নয়, তার পাশে আছে তার বাবা মায়ের স্মৃতি, তার বাল্যবন্ধু নাবিলা আর তার ল্যাপটপ। এই তিন শক্তি নিয়ে সে তার অসম্মানের শুরুকে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছে দেবে। তার মন স্থির, তার লক্ষ্য পরিষ্কার। এই অপমান, এই লাঞ্ছনা তাকে আর থামিয়ে রাখতে পারবে না, বরং এগুলোই তাকে আরও বেশি করে সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগাবে। সে তার কোডিংয়ের জগতে নিজেকে সঁপে দিল। প্রতিটি লাইন কোড তার প্রতিশোধের গল্প লিখছে। পরের দিন কলেজ ক্যান্টিন, কোলাহলে পূর্ণ এক জায়গা, যেখানে বন্ধুদের আড্ডা, খাবারের গন্ধ আর হাসির শব্দ মিলেমিশে একাকার। এই ক্যান্টিনের এক কোণে একটা পুরনো টেবিলে চুপচাপ বসে খাচ্ছে হৃদয়। তার প্লেটে সাধারণ ডাল ভাত, যা কলেজের অন্য শিক্ষার্থীদের ফাস্টফুড আর দামি খাবারের ভিড়ে বেমানান। সে খুব মনোযোগ দিয়ে খাচ্ছিল, যেন খাবারের প্রতিটি গ্রাসে তার ভবিষ্যতের স্বপ্ন লেগে আছে। তার চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি, যা বাইরের কোনো কোলাহল বা অপমান তাকে ছুঁতে পারে না। হৃদয় নিজের মনেই বিড়বিড় করে, আহ কি শান্তি! আজকের দিনটা দারুণ কেটেছে। নতুন কিছু কোড লেখা হলো, আরও কিছু নতুন টেকনিক শেখা হলো। মনে হচ্ছে যেন এক ধাপ এগিয়ে গেলাম। এই খাবারের স্বাদটা এখন আরও বেশি লাগছে। তার এই নিভৃত মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ করে ক্যান্টিনের প্রবেশপথে এক ঝলক আলো ছড়ালো যেন। মুন্নি, তার দুই বান্ধবী রিনা আর মিমি, আর তাদের পিছু পিছু আকাশ প্রবেশ করলো। তারা হাসতে হাসতে ক্যান্টিনের কেন্দ্রস্থলে একটা খালি টেবিল দখল করলো। তাদের পোশাক পরিচ্ছদ, চলন বলন সব কিছুই যেন তাদের আভিজাত্যের সাক্ষ্য বহন করছে। মুন্নির চোখ দুটো ক্যান্টিনের চারপাশে একবার বুলিয়ে নিল, আর সেই চোখে হৃদয়ের উপর গিয়ে স্থির হলো। মুন্নির ঠোঁটের কোণে এক চিলতে ব্যঙ্গের হাসি ফুটে উঠল। আরে দেখ রে, আমাদের সেই ফকির সাহেব একা একা বসে খাচ্ছে। কি খাচ্ছিস রে বাবা? ডাল ভাত? তোর তো আর আমাদের মতো ফাস্টফুড খাওয়ার পয়সা নেই, তাই না? নাকি এটা তোর প্রতিদিনের মেনু? আহ মুন্নি, তুইও না। ওকে দেখে বুঝি মনে হচ্ছে ওর পয়সা আছে। ও তো নিশ্চয়ই স্কলারশিপ এসেছে, তাই না? আর ওই স্কলারশিপের টাকা দিয়েই তো ফাস্টফুড কেনা যায় না। বেচারা, কি কষ্ট। এত গরিব আমার তো হয়েও মনে কলেজে হয় আসে। ও ক্যান্টিনে বসে আমাদের খাবার দেখে দেখে লালা ঝরাচ্ছে। ওর কি আসলে এখানে আসার কোনো দরকার ছিল? ওর তো গ্রামের প্রাইমারি স্কুলে থাকার কথা ছিল। তাদের কথাগুলো যেন কানে না পৌঁছানোর ভান করে হৃদয় মাথা নিচু করে খাচ্ছিল, কিন্তু তার প্রতিটি গ্রাসে যেন এই অপমানগুলো মিশে যাচ্ছিল। সে জানে ওরা ইচ্ছে করে তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে। আরে ওকে নিয়ে এত কথা বলছিস কেন? ও তো একটা মশা, ওকে পাত্তা দিলেই তো ওর দাম বেড়ে যাবে। ওর মতো ছেলেদের তো এই ক্যান্টিনে ঢোকারই কথা নয়। আমাদের মতো এলিটদের সাথে বসে খাবার যোগ্যতাও নেই। মুন্নি বলল, কি রে ফকির, কথা বলছিস না কেন? তোর কি মুখে কথা নেই নাকি লজ্জা লাগছে?
কালকে তো বেশ বড় বড় কথা বলেছিলি যে আমাকে ভুল প্রমাণ করবি। কি করবি তুই? এই ক্যান্টিনে বসে ডাল ভাত খাবি আর আমাদের দিকে হিংসের চোখে তাকাবি? হৃদয় খাওয়া থামিয়ে মাথা তুলল। তার চোখে এক পলক মুন্নির দিকে তাকালো। তার মুখে এক অদ্ভুত হাসি। সে জানে তাদের কথার জবাব তাকে দিতেই হবে, তবে তেমনভাবে যাতে তাদের রাগ আরও বেড়ে যায়। মুন্নি, তুমি ঠিক বলছো। আমি ডাল ভাত খাচ্ছি কারণ ডাল ভাত আমার ঐতিহ্য, আর আমি আমার ঐতিহ্য নিয়ে গর্বিত। তোমরা যারা ফাস্টফুড খাও তারা জানো না সুস্থ খাবার কাকে বলে। আর জানো এই ডাল ভাতের পেছনে যে শক্তি আছে তা দিয়ে একদিন আমি তোমাদের মতো ফাস্টফুড খাওয়া মানুষদের টপকে যাব। মুন্নির মুখটা রাগে লাল হয়ে গেল। তার চোয়াল শক্ত হয়ে উঠল। হৃদয়ের এই অপ্রত্যাশিত জবাব তাকে যেন আরো বেশি পরিমাণে উস্কে দিল। কি বললি তুই? তোর এত বড় সাহস! তুই আমাদের মতো মানুষদের জ্ঞান দিচ্ছিস? তোর মতো একটা উচ্ছুত আনস্পট গরিবের বাচ্চা হয়ে আমাদের তুই টপকে যাবি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মিমি বলল, মুন্নি, ওর কথা শুনলে আমার গা ঝুলে যায়। ও এত বড় কথা বলার সাহস পায় কি করে? ওর কি জানা নাই আমরা কে? ও মনে হয় স্বপ্ন দেখছে। ওকে স্বপ্ন দেখতে দে। গরিবদের স্বপ্ন দেখাটা অপরাধ নয়। আকাশ টেবিল থেকে উঠে হৃদয়ের দিকে এগিয়ে আসতে শুরু করে। তার মুখটা লাল হয়ে গেছে রাগে। মনে হচ্ছিল যেন সে এখনই হৃদয়ের উপর ঝাঁপিয়ে পড়বে। এই হারামজাদা, তোর এত সাহস হয় কি করে মুন্নিকে এইসব কথা বলার? তোর কি মনে হয় আমরা চুপ করে থাকবো? তোর মতো ছেলেদের উচিত আমাদের পায়ের নিচে থাকা। হৃদয় শান্তভাবে মুখে হাসি বজায় রেখে বলল, আরে আকাশ সাহেব, এত রেগে যাচ্ছেন কেন? শরীর খারাপ হয়ে যাবে তো। আমি তো শুধু আমার মতামত দিলাম। আর তাছাড়া পা আমার নিচে নয়, উপরে ভালো লাগে। আমি তো আর আপনাদের মতো মাথা নিচু করে চলতে চাই না। আকাশ আরও রেগে গিয়ে হৃদয়ের দিকে তেড়ে এলো। তার মুখটা লাল হয়ে গেছে রাগে। মনে হচ্ছিল যেন সে এখনই হৃদয়ের উপর ঝাঁপিয়ে পড়বে। কিরে, আমাকে টিটকারি মারছিস? আজ আমি তোকে ছাড়বো না। অন্য শিক্ষার্থীরা যারা এতক্ষণ এই নাটক দেখছিল তারা দ্রুত আকাশকে থামানোর জন্য এগিয়ে এলো। কয়েকজন আকাশকে ধরে ফেললো, কয়েকজন হৃদয়ের সামনে এসে দাঁড়ালো। মিমি বলল, আকাশ থাম, কি করছিস? ক্যান্টিনে কেন ঝামেলা করছিস? এটা কলেজ, কোনো মারামারি জায়গা না। রিনা বলল, হ্যাঁ আকাশ, শান্ত হ। মারামারি করলে প্রিন্সিপাল স্যারকে জানানো হবে, তখন তোরই সমস্যা হবে। এবার মুন্নি বলল, আকাশ, ছাড় ওকে। ওর মতো একটা অচ্ছদকে মারলে তোর হাত নোংরা হবে। ওর মতো খ্যাতকে মারার প্রয়োজন নেই। ও এমনিতেই মরে যাবে নিজের দৈন্যতায়। না মুন্নি, ওর মতো বেয়াদবকে শিক্ষা দিতে হবে। ও নিজেকে কিভাবে আমাদের সাথে পাল্লা দিতে এসেছে। হৃদয় আকাশের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, আকাশ সাহেব, এত উত্তেজিত হবেন না। আমার মনে হয় আপনার জন্য একটা কফি দরকার, আপনার মাথাটা ঠান্ডা হবে। কিরে, আবার আমাকে টিটকারি মারছিস? আমি তোর চোখে আমি সাহেব লাগি? হ্যাঁ, আজ আমি তোকে ছাড়বো না। শিক্ষার্থীরা জোর করে আকাশকে টেনে ধরল। মুন্নি, রিনা আর মিমি ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। তাদের মুখে রাগ আর বিরক্তি স্পষ্ট। হৃদয় তাদের দিকে তাকিয়ে হালকা হাসল। তার চোখে এক বিজয়ের ঝলক। সে জানে সে তাদের রাগাতে পেরেছে, আর এটাই তার প্রথম জয়। কলেজের ছুটি হয়ে গেছে। গেটের বাইরে শিক্ষার্থীদের ভিড়। মুন্নি, রিনা, মিমি আর আকাশ হাসতে হাসতে বেরিয়ে এলো। তাদের আড্ডার হাসিতে যেন চারপাশের পরিবেশ আরও উজ্জ্বল হয়ে উঠেছে। মুন্নি তার গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে, আর আকাশ তার পেছন পেছন ঘুরঘুর করছে, যেন মুন্নিকে ইমপ্রেস করার জন্য মরিয়া। হৃদয় দূর থেকে তাদের অনুসরণ করছে। সে একটা গাছের আড়ালে লুকিয়ে আছে, যাতে তারা তাকে দেখতে না পায়। তার চোখে এক গভীর পর্যবেক্ষণ। সে মুন্নিদের প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে, বিশেষ করে আকাশকে। তার মনে এক চতুর পরিকল্পনা কাজ করছে। মুন্নি, আজ তো তোর ক্লাসটা দারুণ ছিল। তোর লেকচারগুলো একদম পারফেক্ট। তোর মতো বুদ্ধিমান মেয়ে আমি জীবনে দেখিনি। তোর পাশে থাকলে আমারও মাথা খুলে যায়। ধন্যবাদ আকাশ। আমি তো সবসময় ভালো কিছু করার চেষ্টা করি। দেখ মিমি, আকাশটা কেমন মনির পিছনে লেগে আছে। ও কি বোঝে না মনি ওকে পাত্তা দেয় না? ও তো ওর মতো করে চেষ্টা করছে, বেচারা। মুন্নিকে ইমপ্রেস করা কি মুখের কথা? মুন্নি, আজ তো ক্যান্টিনে ওই গরিব ছেলেটা তোর মেজাজটাই খারাপ করে দিল, তাই না? ওকে যদি আমার হাতে পেতাম তাহলে ওর খবর করে দিতাম। তোর অপমান মানে আমার অপমান। আকাশ, বাদ দে ওর কথা। ওর মতো একটা ফালতু লোককে নিয়ে কথা বলারও আমার সময় নেই। হৃদয় গাছের আড়াল থেকে তাদের দেখছে। তার হাতে মোবাইল। সে দ্রুত তার মোবাইল ব্যবহার করে আকাশের মোবাইল হ্যাক করার চেষ্টা করছে। তার আঙুলগুলো মোবাইলের স্ক্রিনে দ্রুত গতিতে নেচে বেড়াচ্ছে। তার মুখে এক শয়তানি হাসি। হৃদয় মনে মনে ভাবে, আকাশ সাহেব, আজ তোমাকে একটু মজা দেখাই।
তুমি আমায় অপমান করো আর আমি তোমাকে একটা ছোট উপহার দিই, দেখি কেমন লাগে। আকাশ মুন্নির সাথে কথা বলতে বলতে হঠাৎ তার পকেট থেকে এক তীব্র রিংটোন বেজে উঠল। রিংটোনটা একটা অদ্ভুত কার্টুনের হাসি আর এক ধরনের অদ্ভুত প্রাণীর চিৎকারের সংমিশ্রণ। আকাশ দ্রুত পকেট থেকে ফোন বের করে স্ক্রিনের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেল। তার ফোনের রিংটোন সেটিংস পরিবর্তন হয়ে গেছে। আরে এটা কি হচ্ছে? আমার ফোন থেকে এমন বাজে রিংটোন কেন বাজছে? আমি তো এটা সেভ করিনি। আকাশ, এটা কি ধরনের রিংটং? তোর কি রুচি বলে কিছু নেই? আমার বাজে রিংটং কেউ সেট করে? আকাশ, তুই নাকি মুন্নিকে ইমপ্রেস করবে, আর তোর ফোনে কি না এমন বিদঘুটে রিংটন? ছি 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 আকাশ, তোর ফোনে এমন বাজে রিংটন ভাবতেই পারছি না। আকাশ দ্রুত তার ফোন বন্ধ করার চেষ্টা করে, কিন্তু রিংটোন থামছেই না। সে অপ্রস্তুত হয়ে এদিক ওদিক তাকাতে থাকে। তার মুখটা লাল হয়ে গেছে লজ্জায়। আমি আমি জানি না এটা কিভাবে হলো। আমি তো এটা সেট করিনি, নিশ্চয়ই কোনো ভাইরাস ঢুকেছে। আকাশ, তুই বরং তোর ফোনটা ঠিক কর। আমার বাজে রিংটন নিয়ে আমার সাথে ঘুরিস না, আমার মাথা ব্যথা করছে। আকাশ কোনো মতে ফোনটা সাইলেন্ট করে পকেটে রাখল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। মুন্নি আর তার বন্ধুরা তার দিকে বিরক্ত হয়ে তাকিয়ে আছে। হৃদয় তখনও আড়ালে হাসছে। তার মনে এক অদ্ভুত শান্তি। দিনের শেষে হৃদয় তার ছোট জীর্ণ ঘরে ফিরে। তার ল্যাপটপটা খোলা, স্ক্রিনের বিভিন্ন হ্যাকিং টিউটোরিয়াল আর কোডিংয়ের জটিল গ্রাফিক্স ভেসে উঠছে। তার চোখ দুটো ল্যাপটপের স্ক্রিনে নিবদ্ধ। সে গভীর মনোযোগ দিয়ে প্রতিটি লাইন পড়ছে, প্রতিটি ভিডিও দেখছে। তার এই ঘরটা যেন তার কাছে এক ল্যাবরেটরি, যেখানে সে নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করছে। হৃদয় নিজের মনেই বলে, আজকের দিনে আকাশের মুখটা দেখার মতো ছিল। এই ছোটো একটা হ্যাকিং কিন্তু কি দারুণ মজা। এটাই তো হ্যাকিংয়ের আসল মজা। এটা শুধু কোড আর প্রোগ্রামিং নয়, এটা হলো বুদ্ধির খেলা, কৌশল আর পরিকল্পনার খেলা। সে দ্রুত বিভিন্ন হ্যাকিং টুলস ব্যবহার করছে, কিছু নতুন পদ্ধতি অনুশীলন করছে। তার আঙুলগুলো কিবোর্ডের উপর দ্রুত গতিতে নেচে বেড়াচ্ছে। তার চোখে এক অদ্ভুত দীপ্তি। হঠাৎ দরজায় টোকা পড়ে। হৃদয়, ভিতরে আসবো? আয় নাবিলা, আমি তো তোর অপেক্ষাতেই ছিলাম। নাবিলা ঘরে প্রবেশ করে, হাতে তার দুটো কফি মগ। সে এসে হৃদয়ের পাশে বসে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে তার চোখ কপালে উঠল। কিরে, এত গভীর রাতে তুই আবার কি নিয়ে বসেছিস? এগুলো তো হ্যাকিং এর জিনিসপত্র। তুই কি সত্যি সত্যি হ্যাকিং শুরু করেছিস? হৃদয় কফির মগে চুমুক দিয়ে বলে, হ্যাঁ রে নাবিলা, শুরু করিনি তো কি, এটা তো আমার স্বপ্ন। আর আজ তোকে একটা মজার ঘটনা বলি। আজ কলেজে আকাশকে কেমন জব্দ করেছি জানিস? কি করেছিস? হৃদয় হাসতে হাসতে বিস্তারিত বর্ণনা করে। আকাশ মন্নিকে ইমপ্রেস করার জন্য আজ কলেজে কি সব নাটক করছিল, আমি দূর থেকে দেখলাম। আর তখনই মাথায় একটা বুদ্ধি এলো। আমি লুকিয়ে ওর মোবাইলটা হ্যাক করে নিলাম আর ওর ফোনে একটা মজার রিংটোন বাজিয়ে দিলাম। বিশ্বাস করবি না, ওর মুখটা দেখার মতো ছিল। মুন্নি আর ওর বন্ধুরা ওর দিকে কেমন বিরক্ত হয়ে তাকিয়েছিল। নাবিলা প্রথমে অবাক, তারপর হেসে ওঠে। সত্যি তুই এমন কাজ করেছিস? দারুণ করেছিস। ওর মতো অহংকারী ছেলেটার এটা প্রাপ্য ছিল। কিন্তু তুই যে হ্যাকিং করতে পারিস এটা তো আমি জানতাম না। তুই তো একদম পেশাদার হ্যাকার হয়ে গেছিস। পেশাদার হ্যাকার? হয়তো সেটাই হবে একদিন। এই হ্যাকিং শুধু মজা নয় নাবিলা, এটা একটা শক্তি। এই শক্তি দিয়ে অনেক কিছু করা যায়। ভালো কাজও করা যায়, আবার খারাপ কাজও করা যায়। কিন্তু আমি ভালো কাজটাই করব, দেশের জন্য করব, জাতির সুরক্ষার জন্য করব। হ্যাঁ, সেটাই তো। তুই যখন হ্যাকিং শিখছিস তখন সাবধানে থাকবি। এটা একটা বিপজ্জনক রাস্তা। তোর যদি কোনো সমস্যা হয় তাহলে কি হবে? তুই তো জানিস আমাদের কোনো প্রভাব নেই। কোনো ঝামেলায় পড়লে আমরা কিভাবে বাঁচবো? আমি জানি না বেলা, আমি সাবধানে থাকবো। আমি তো খারাপ কিছু করতে চাই না। আমি শুধু নিজের ক্ষমতাটা বাড়াতে চাই। এই ক্ষমতা দিয়ে আমি নিজেকে প্রমাণ করব। আমি দেখাবো একজন গরিব ছেলে কতটা শক্তিশালী হতে পারে। আমি বিশ্বাস করি তুই পারবি। তোর মেধা আর তোর জেদ, এটাই তোর আসল শক্তি। তোর স্বপ্ন পূরণের জন্য তুই যা খুশি কর। আমি সব সময় তোর পাশে থাকবো। কিন্তু প্লিজ সাবধানে থাকবি। হৃদয় তার কিবোর্ডের উপর আঙুল রাখল। তার চোখে নতুন করে স্বপ্ন ঝলসে উঠল। এই দারিদ্র্য, এই অপমান, এই সংগ্রাম সবকিছুকে সে চ্যালেঞ্জ হিসেবে নিল। সে জানে এই রাতের পর এখন নতুন সূর্য উঠবে, আর সেই সূর্যের আলোতে তার স্বপ্নগুলো সত্যি হবে। কোডিংয়ের লাইনগুলো জানা তার ভবিষ্যতের পথ এঁকে দিচ্ছে। সে আরও গভীরভাবে ডুবে গেল তার স্বপ্নের জগতে। এই মুহূর্তে সে একা নয়, তার পাশে আছে তার বাবা মায়ের স্মৃতি, তার বাল্যবন্ধু নাবিলা আর তার ল্যাপটপ। এই 3 শক্তি নিয়ে সে তার অসম্মানের শুরুকে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছে দেবে। তার মন স্থির, তার লক্ষ্য পরিষ্কার। এই অপমান, এই লাঞ্ছনা তাকে আর থামিয়ে রাখতে পারবে না, বরং এগুলোই তাকে আরও বেশি করে সামনে এগিয়ে যাবার শক্তি যোগাবে।
তার প্রতিশোধের গল্প লিখছে। প্রতিটি লাইন কোড তার প্রতিশোধের গল্প লিখছে। 1 সপ্তাহ পর কলেজ করিডোর। ক্লাস শেষ হয়ে গেছে কিছুক্ষণ আগে। শিক্ষার্থীদের আনাগোনা এখনও কমেনি। সবাই নিজেদের কাজে ব্যস্ত। কেউ ক্যান্টিনের দিকে যাচ্ছে, কেউ লাইব্রেরির দিকে। হৃদয় বুকের ভেতর এক অদ্ভুত কম্পন অনুভব করছে। তার মনে আজ এক নতুন সাহস সঞ্চার হয়েছে। সে ঠিক করেছে আজ সে তার মনের কথা বলবে। সে মুন্নির জন্য অপেক্ষা করছিল। গত কয়েকদিন ধরে মুন্নির প্রতিটি রাগ, প্রতিটি ব্যঙ্গ যেন তার কাছে এক নতুন অর্থ নিয়ে ধরা দিয়েছে। সে মুন্নির তেজস্বী রূপ দেখে বিমোহিত হয়েছে। মুন্নি তার বান্ধবী রিনা আর মিমির সাথে কথা বলতে বলতে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল। তার মুখে এক ঝলমলে হাসি যা হৃদয়ের মনকে আরও বেশি আকৃষ্ট করল। হৃদয় নিজেকে প্রস্তুত করল। তার হাত দুটো ঘামছে, কিন্তু তার চোখে এক দৃঢ় সংকল্প। মুন্নি আর তার বন্ধুরা হৃদয়ের সামনে দিয়ে যাচ্ছিল। হৃদয় দ্রুত এগিয়ে এলো, মুন্নির সামনে গিয়ে দাঁড়ালো। রিনা আর মিমি অবাক হয়ে হৃদয়ের দিকে তাকালো। হৃদয়ের কণ্ঠস্বর একটু কাঁপছিল, কিন্তু তার চোখে ছিল সাহস। মুন্নি, মুন্নি ভ্রু কুচকে হৃদয়ের দিকে তাকালো। তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। কি রে তুই আবার? তোর কি আমাদের পিছু নেওয়াটা নেশা হয়ে গেছে? তোর লজ্জা করে না বারবার আমাদের সামনে আসতে? মুন্নি, আমি আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। হৃদয় তার হাত পকেটে ঢুকিয়ে নিল। হাতের তালু ঘামছে। কি বলতে চাস? তোর মতো একটা ফকিরের আবার আমাকে কি বলার থাকতে পারে? নিশ্চয়ই ভিক্ষা চাইতে এসেছিস। আমাদের তো আর তোর মতো গরিবের সাথে কথা বলার সময় নেই। সরে যা আমাদের সামনে থেকে। মুন্নির গলা তীক্ষ্ণ, যেন বিষ ছড়াচ্ছে। না মুন্নি, আমি ভিক্ষা চাইতে আসিনি। হৃদয় এক দীর্ঘশ্বাস ফেলে তারপর সরাসরি মুন্নির চোখের দিকে তাকালো। আমি তোকে ভালোবাসি মুন্নি, আমি তোকে প্রপোজ করতে এসেছি। হৃদয়ের কথা শুনে রিনা আর মিমি হেসে উঠল। মুন্নির চোখ দুটো বড় হয়ে গেল। তার সুন্দর মুখটা রাগে লাল হয়ে উঠল, যেন হৃদয়ের এই কথা তার কাছে চরম অপমানজনক। কি বললি তুই? তোর এত বড় সাহস! তোর মতো একটা রাস্তার ফকির, যার নিজে থাকা খাওয়ার ঠিক নেই, সে আমাকে ভালোবাসার কথা বলছে। তোর চেহারাটা একবার আয়নায় দেখেছিস? দেখতে তো একদম রাস্তার ছেলের মতো। চুলে চপচপে তেল, দেখতে লাগছে একদম আনস্মার্ট। আর তুই এসেছিস আমাকে প্রপোজ করতে? তুই নিজেকে কি ভাবিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে, নাকি তোর বাবা মা তোকে কোনো শিক্ষা দেয়নি? মুন্নির গলা কাঁপছে রাগে। মুন্নি মুহূর্তে তার হাত তুলল, সপাটে আরেকবার চড় মারল হৃদয়ের গালে। হৃদয়ের গালটা জ্বলে উঠল, কিন্তু সে চোখ নামালো না। তার চোখে এখনো মুন্নির প্রতি এক গভীর অনুভূতি। এই থাপ্পড় তোর মতো অচ্ছুতের প্রাপ্য। তোর মতো একটা নোংরা ছেলেকে আমি আমার আশেপাশেও দেখতে চাই না। তুই আমার ভালোবাসার যোগ্য নস। তোর উচিত ছিল তোর নিজের স্ট্যান্ডার্ড বুঝে কথা বলা। মুন্নির প্রতিটি কথা যেন তেয়ে হয়ে হৃদয়ের বুকে বিঁধছে। রিনা হৃদয়ের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বলল, দেখ রে, প্রপোজ করতে এসেছে। ওর নাকি ভালোবাসা। ওর ভালোবাসার মানেই তো আমি বুঝি না। ওর মতো গরিবের ভালোবাসা তো শুধু টাকার জন্যই হয়। ও হয়তো ভাবছে মুন্নিকে প্রপোজ করলে কিছু টাকা পাবে। ঠিক সেই মুহূর্তে আকাশ বন্ধুদের সাথে করিডোর দিয়ে যাচ্ছিল। মুন্নির উচ্চ কণ্ঠস্বর শুনে তারা দাঁড়িয়ে গেল। আকাশ হৃদয়ের দিকে তাকিয়ে মুন্নির পাশে এগিয়ে এলো। কি হয়েছে মুন্নি? এই হারামজাদাটা আবার কি করেছে? মুন্নির আগে কাঁপতে কাঁপতে বলল, দেখ আকাশ, তোর এই খ্যাত আনস্পারটা আমাকে প্রপোজ করতে এসেছে। ও নাকি আমাকে ভালোবাসে। ওর সাহস দেখ! ওর মতো একটা পথের কুকুর আমাকে ভালোবাসার কথা বলছে। আকাশের চোখ রাগে জ্বলে উঠল। সে হৃদয়ের দিকে তাকিয়ে দাঁত কিরমির করল। তোর এত বড় সাহস, তুই মুন্নিকে প্রপোজ করিস? তোর মতো একটা নোংরা ছেলে মুন্নির ধারে কাছেও আসতে পারবে না। আকাশ হৃদয়ের কলার ধরে ফেলল। আজ তোকে আমি দেখাবো প্রপোজ করা কাকে বলে। আকাশ হৃদয়ের কলার ধরে ধাক্কা দিল। হৃদয়ের মাথাটা দেয়ালে লেগে গেল। তার মাথা ঘুরে উঠল। আকাশ এবং তার বন্ধুরা হৃদয়কে ঘিরে ধরল। তাদের চোখে মুখে হিংস্রতা। আকাশ বলল, মার শালাকে, ওর মতো বেয়াদবকে আজ শেষ করে দিব। আকাশ, মার ওকে। ও সাহস হয় কি করে মনিকে এইভাবে অপমান করবে? ওকে এমন শিক্ষা দে যাতে আর কোনো দিনও মুন্নির সামনে আসার সাহস না পায়। হৃদয় নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু তারা অনেকজন। তাদের সম্মিলিত শক্তির কাছে হৃদয় অসহায়। তারা হৃদয়কে মারার জন্য এগিয়ে এলো। হৃদয়ের মুখে ব্যথা, কিন্তু তার চোখে এক অদ্ভুত জেদ। সে পিছপা হলো না। তোরা যতই মারিস না কেন, আমার কথা সত্যি, আমি মুন্নিকে ভালোবাসি। আর এই ভালোবাসা কোনোদিনই শেষ হবে না। কি? এখনো তোর সাহস? মার শালাকে! আকাশ আবারও ঘুষি মারতে উদ্যত হলো।
হৃদয় তাদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করলো। সে বুঝতে পারলো এখানে থাকলে তার জীবন সংশয় হতে পারে। সে দ্রুত পেছন ঘুরে দৌড় দিল। আকাশের বন্ধুরা তার পিছু নিল। তারা তাকে ধরার জন্য চিৎকার করতে লাগলো। হৃদয় করিডোর দিয়ে দ্রুত দৌড়ে কলেজের গেটের দিকে গেল। তার পেছনে আকাশের বন্ধুরা, তাদের মুখে হিংস্র হাসি। হৃদয় কোনো মতে তাদের হাত থেকে বাঁচতে পারল। সে দ্রুত কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে গেল। তার মনে ব্যথা, অপমানের তীব্র জ্বালা, কিন্তু তার মুখে এক অদ্ভুত দৃঢ় সংকল্প। সে জানি এই অপমানেরও জবাব সে দেবে, তবে তা অন্যভাবে। কলেজ সংলগ্ন খেলার মাঠ, বিকেলের নরম আলোয় মাঠের সবুজ ঘাস ঝলমল করছে। কয়েকজন মেয়ে বন্ধু একসাথে হেঁটে যাচ্ছিল, নিজেদের মধ্যে গল্প করতে করতে। দূর থেকে আকাশ আর তার বন্ধুরা তাদের দিকে এগিয়ে এলো, তাদের মুখে শয়তানি হাসি। তারা মেয়েদের উদ্দেশ্য করে ইফটিজিং শুরু করলো। আকাশ বলল, আহ কি সুন্দরী! কিরে, তোরা একা একা কোথায় যাচ্ছিস? চল না আমাদের সাথে, দারুণ মজা হবে। মেয়েরা ভয় পেয়ে দ্রুত হেঁটে চলে যেতে চাইল, কিন্তু আকাশ আর তার বন্ধুরা তাদের পথ আটকে দাঁড়ালো। কি হলো, কথা বলছিস না কেন? আমাদের কি পছন্দ হয় না, নাকি লজ্জা পাচ্ছিস? লজ্জা পেয়ে গেলে কি আর ফর্সা হওয়া যায়? মেয়েরা ভয়ে কাঁপছিল, তারা কিছু বলতে পারছিল না। তাদের চোখে মুখে আতঙ্ক। হৃদয় কলেজ থেকে বেরিয়ে মাঠের পাশ দিয়ে যাচ্ছিল। সে দূর থেকে এই দৃশ্য লক্ষ্য করল। তার চোখে রাগ আর ঘৃণা ফুটে উঠল। সে জানে এই ধরনের ছেলেগুলো কতটা ভয়ঙ্কর হতে পারে। সে দ্রুত একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ল, তার হাতে মোবাইল। হৃদয় মনে মনে ভাবে, এদের কাজ আমি দেখাবো। এই ধরনের ছেলেদের শিক্ষা দেওয়ার দরকার, মারামারি করে নয়, অন্যভাবে। এদের নোংরামি সবার সামনে আনা দরকার। সে দ্রুত তার মোবাইল ব্যবহার করে আকাশের মোবাইল এবং তার বন্ধুদের মোবাইল হ্যাক করার চেষ্টা করলো। তার আঙুলগুলো দ্রুত গতিতে কিবোর্ডের উপর নেচে বেড়াতে লাগলো। সে জানি এ ধরনের ছেলেদের মোবাইলে অনেক অশালীন ছবি আর ভিডিও থাকে। সে দ্রুত তাদের ফোনের ডেটা অ্যাক্সেস করলো। আকাশ মেয়েদের দিকে তাকিয়ে অশালীন হাসি হেসে বলল, কিরে, চুপ করে আছিস কেন? চল না আমাদের সাথে। তোদের কোনো বন্ধু নেই নাকি? আমরা তোদের বন্ধু হতে পারি। হৃদয় হ্যাকিং সম্পূর্ণ করলো। সে দ্রুত একটা অশালীন ছবি বেছে নিল যা আকাশের ফোনে ছিল। সে দ্রুত সেই ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি সম্বলিত একটা বার্তা তাদের ফোনে পাঠালো। আকাশের ফোন বেজে উঠল। সে ফোনটা হাতে নিয়ে দেখলো একটা অপরিচিত নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। সে মেসেজটা খুলে চমকে উঠল। মেসেজে তার নিজেরই কিছু অশালীন ছবি আর তার নিচে লেখা, এগুলো ইন্টারনেট ছড়িয়ে দিতে আমার 1 সেকেন্ডও লাগবে না। তোদের নোংরামি সবার সামনে চলে আসবে। যদি চাস এগুলো না চড়াক, তাহলে মেয়েদের রাস্তা ছেড়ে দে। আর ভবিষ্যতে এমন নোংরামি করার আগে 10 বার ভেবে নিবি। আকাশের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তার হাত থেকে ফোনটা পড়ে গেল প্রায়। তার বন্ধুরা অবাক হয়ে আকাশের দিকে তাকালো। আকাশ বলল, আরে এটা কি হচ্ছে? আমার ফোনে এমন মেসেজ কে করলো এটা? কি হয়েছে রে, এত ভয় পেয়ে গেলি কেন? আকাশের এক বন্ধু। আকাশ মেসেজটা বন্ধুদের দেখালো। তারাও চমকে উঠল, তাদের মুখে ভয় আর আতঙ্ক। আরে বাবা, এটা তো আমাদেরই ছবি। কে করলো এমন কাজ? আমাদের সব ডেটা হ্যাক করে নিয়েছে। আমাদের ইজ্জত চলে যাবে। এটা তো কোনো হ্যাকার এমন করেছে। আকাশ দ্রুত মেয়েদের রাস্তা ছেড়ে দিল। তার মুখে চোখে মুখে ভয় স্পষ্ট। চল চল এখান থেকে, দ্রুত পালায়। কোনো হ্যাকার আমাদের পেছনে লেগেছে। যদিও আমাদের ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেয়, তাহলে আমাদের জীবন শেষ হয়ে যাবে। তার বন্ধুরা দ্রুত পেছন ঘুরে দৌড় দিল। তারা ভয় কাঁপছিল। মেয়েরা অবাক হয়ে তাদের চলে যাওয়া দেখল, তারপর স্বস্তির নিঃশ্বাস ফেলল। হৃদয় গাছের আড়াল থেকে এই দৃশ্য দেখে মনে মনে হাসে। তার মুখে এক বিজয়ের হাসি। তার প্রতিশোধ সহিংস ছিল না, কিন্তু তা ছিল আরও কার্যকর। সে জানে শিক্ষা তাদের মনে থাকবে। দিনের শেষে হৃদয় তার ছোট জীর্ণ ঘরে ফিরে। তার ল্যাপটপটা খোলা, স্ক্রিনে বিভিন্ন অনলাইন হ্যাকিং ফোরাম আর ডার্ক ওয়েবের রহস্যময় জগৎ ভেসে উঠছে। তার চোখ দুটো ল্যাপটপের স্ক্রিনে নিবদ্ধ। সে গভীর মনোযোগ দিয়ে প্রতিটি পোস্ট পড়ছে, প্রতিটি আলোচনা পর্যবেক্ষণ করছে। সে এখন অনলাইন হ্যাকিং ফোরামে বেশ সক্রিয় হয়ে উঠেছে। সে বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছে, নতুন কিছু শিখছে আর নিজের জ্ঞান বাড়াচ্ছে। হৃদয় মনে মনে ভাবে, আজকের দিনটা দারুণ ছিল। এই হ্যাকিং ক্ষমতা সত্যি অসাধারণ। কোনো সহিংসতা ছাড়াই এদের মতো বাজে ছেলেদের শিক্ষা দেওয়া যায়। এই সাইবার দুনিয়াটা এক অন্য জগৎ, যেখানে আমি নিজের মতো করে শক্তি অর্জন করতে পারি। সে ডার্ক ওয়েবের কিছু বিষয় নিয়েও ঘাটাঘাটি করছে। এই গভীর অদৃশ্য জগৎটা তাকে আরও বেশি আকৃষ্ট করছে। এখানে সে সাইবার সিকিউরিটির দুর্বলতাগুলো নিয়ে জানতে পারছে, নতুন নতুন হ্যাকিং পদ্ধতি শিখছে এবং কিভাবে সিস্টেমকে সুরক্ষিত রাখা যায় তা নিয়েও গবেষণা করছে। তার কাছে এটা শুধু হ্যাকিং নয়, এটা এক ধরনের গবেষণা, যেখানে সে নিজেকে আরও বেশি করে আবিষ্কার করছে। হঠাৎ দরজায় টোকা পড়ে। হৃদয়, ভেতরে আসবো?
আয় নাবিলা, আমি তো তোর অপেক্ষাতেই ছিলাম। নাবিলা ঘরে প্রবেশ করে, হাতে তার দুটো গরম চায়ের কাপ। সে এসে হৃদয়ের পাশে বসে, ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে তার চোখ কপালে উঠল। কিরে, এত গভীর রাতে তুই আবার কি নিয়ে বসেছিস? এগুলো তো সব ডার্ক ওয়েবের জিনিস। তুই কি সত্যি সত্যি ডার্ক ওয়েবে ঢুকছিস? এটা তো খুব বিপজ্জনক জায়গা। হৃদয় চায়ের মগে চুমুক দিয়ে বলে, হ্যাঁ রে নাবিলা, ডার্ক ওয়েব এটা এক অন্য জগৎ। এখানে সব কিছুই আছে, ভালোও আছে আবার খারাপও আছে। কিন্তু আমি শুধু শিখছি, সাইবার সিকিউরিটি নিয়ে গবেষণা করছি। আর আজ তোকে একটা আরও মজার ঘটনা বলি। নাবিলা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে। কি করছিস আবার? হৃদয় হাসতে হাসতে বলে, আজ কলেজে আকাশ আর তার বন্ধুরা কিছু মেয়েদের রিপ্রেজেন্ট করছিল। আমি দূর থেকে দেখলাম, আর তখনই আমাদের একটা বুদ্ধি এলো। আমি লুকিয়ে ওদের মোবাইলগুলো হ্যাক করে নিলাম আর ওদের ফোনের অশালীন ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিলাম। বিশ্বাস করবি না, ওরা ভয়ে পালিয়ে গেল। ওদের মুখটা দেখার মতো ছিল। নাবিলা প্রথমে অবাক, তারপর হেসে ওঠে। সত্যি তুই এমন কাজ করেছিস? দারুণ করেছিস। এই ধরনের ছেলেদের এটাই প্রাপ্য ছিল। ওদেরকে শিক্ষা দেওয়া খুব জরুরি ছিল। কিন্তু তুই যে ডার্ক ওয়েবেও ঢুকেছিস, এটা তো আরো বিপজ্জনক। তুই কি জানিস এখানে কি ধরনের মানুষ থাকে? এখানে তো বড় বড় ক্রিমিনালরা থাকে। আমি জানি না বিলা, আমি সাবধানে আছি। আমি তো খারাপ কিছু করতে চাই না, আমি শুধু শিখছি। এই ডার্ক ওয়েবটা আসলে সাইবার সিকিউরিটির দুর্বলতাগুলো বুঝতে সাহায্য করে। এখানে অনেক কিছু শেখার আছে। আমি শুধু জানতে চাই কিভাবে একটা সিস্টেমকে আরো সুরক্ষিত করা যায়। আর আমার এই জ্ঞানই একদিন আমাকে প্রতিষ্ঠিত করবে। কিন্তু তুই যে পথে যাচ্ছিস সেটা তোর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তোর যদি কোনো সমস্যা হয় তাহলে কি হবে? তুই তো জানিস তোর জন্য আমার খুব চিন্তা হয়। তোর এই ক্ষমতাটাকে ভালো কাজে লাগা, কিন্তু সাবধানে। নাবিলা, আমি জানি, আমি সাবধানে থাকবো। আমি তো খারাপ কিছু করতে চাই না। আমি শুধু নিজের ক্ষমতাটা বাড়াতে চাই। এই ক্ষমতা দিয়ে আমি নিজেকে প্রমাণ করব। আর তোকে অনেক ধন্যবাদ প্রতিদিন আমাকে এই সময়ে 1 কাপ করে গরম গরম চা আর কফি খাওয়ানোর জন্য। আর আমার জন্য এত চিন্তা করতে হবে না ম্যাডাম, কিচ্ছু হবে না। কিন্তু তারপরও প্লিজ সাবধানে থাকবি। তোর এই হ্যাকিং জ্ঞান যেন তোর জীবনের জন্য বিপদ ডেকে না আনে। কোনো বিপদ আসবে না ম্যাডাম, আমি সাবধানে কাজ করছি। আই, তুই আমাকে এসব আলতু ফালতু নামে ডাকবি না তো। কেন ম্যাডাম? আপনাকে ম্যাডাম ডাকতে আমার ভালোই লাগে। আর আপনি চোখে এই চশমাটা পরাতে আপনাকে আরও বেশি ম্যাডাম ম্যাডাম লাগছে। দেখ হৃদয়, মাথা গরম করিস না। এমনিতেই উল্টোপাল্টা নামে ডাকছিস, তার উপর আবার আপনি আপনি করছিস। তাহলে কি বলে ডাকবো? আপু? নাবিলা রেগে হৃদয়ের কলার ধরে। আর একবার যদি উল্টোপাল্টা কথা বলেছিস তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো, শয়তান কোথাকার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর করবো না। আমি তো মজা করছিলাম। তোকে রাখাতে অনেক ভালো লাগে। এই যে দেখ, এখন তোর গাল দুটো কেমন টমেটোর মতো লাল হয়ে গেছে, দেখতে অনেক কিউট লাগছে। হৃদয়ের বাচ্চা হৃদয়, দাঁড়া, মজা বের করছি আমি। বলে হৃদয়ের পিঠে কিল ঘুষি দিতে লাগলো। অনেকক্ষণ পর মারার পর ছেড়ে দিতে হৃদয় তার কিবোর্ডের উপর আবার আঙুল রাখলো। 2 দিন পর রাত নেমেছে। কলেজের ক্যাম্পাস জনশূন্য। মুন্নি এবং তার বান্ধবী রিনা ও মিমি রাতের ক্লাস শেষে হোস্টেলে ফিরছিল। রাস্তাটা শুনশান, তাদের হাতে কলেজের বইপত্র, মুখে ক্লান্তির ছাপ। কিন্তু তাদের মনে কোনো ভয় ছিল না, কারণ তারা নিজেদের এলাকার পরিচিত রাস্তা দিয়ে যাচ্ছে। রাস্তার মোড়ে এসে তারা যখন মোড় ঘুরতে যাবে, তখনই তাদের সামনে এসে দাঁড়ালো কয়েকজন বখাটে ছেলে। তাদের মুখে বিকৃত হাসি, চোখে অশুভ ইঙ্গিত। পরিবেশটা মুহূর্তে থমথমে হয়ে উঠল। আরে কি সুন্দরী! কি রে, তোরা এত রাতে একা একা কোথায় যাচ্ছিস? চল না আমাদের সাথে, দারুণ মজা হবে। একজন বখাটে হাসতে হাসতে এগিয়ে গেল, তার চোখ দুটো যেন জ্বলছে। মুন্নি দৃঢ় কণ্ঠে বলল, একদম কাছে আসবি না। কিন্তু তার ভেতরে ভেতরে এক অজানা ভয় কাজ করছিল। রিনা আর মিমি মুন্নির পেছনে লুকিয়ে পড়ল, তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। আহা কি রাগ! এই রাগই তো আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। রাগলে তোকে আরো বেশি সুন্দর লাগে। আরেকটা বখাটে হাসতে হাসতে মুন্নির হাত ধরতে এগিয়ে গেল। মুন্নি দ্রুত পেছনে সরে গেল। ছাড় আমাদের, নইলে কিন্তু খারাপ হবে। খারাপ হবে? কি খারাপ হবে? তোর মতো সুন্দরী মেয়েকে একা পেলে আমরা যা চাইবো তাই হবে। তোর বাবা কোথায়? তোর ক্ষমতা কোথায় গেল? এখন তোদের বাঁচানোর কেউ নেই। দূর থেকে এই দৃশ্য দেখছিল হৃদয়। সেও রাতের ক্লাস শেষে হোস্টেলে ফিরছিল। অন্ধকারে বখাটেদের আনাগোনা দেখে তার সন্দেহ হয়েছিল। যখন সে মুন্নিদের দেখল, তখন তার বুকটা ছ্যাদ করে উঠল। তার মনে পড়ল মুন্নির অপমানের কথা। কিন্তু এই মুহূর্তে তার মনে কোনো রাগ বা প্রতিশোধের চিন্তা নেই, শুধু ভয় আর এক ধরনের দায়িত্ববোধ।
মুন্নিদের বিপদে ফেলে যেতে পারল না সে দ্রুত একটা পুরনো গাড়ির পেছনে লুকিয়ে পড়ল, যাতে বখাটেরা তাকে দেখতে না পায়। তার হাতে মোবাইল। হৃদয় মনে মনে ভাবে, এদেরকে আটকাতে হবে, কিন্তু কিভাবে? একা ওদের সাথে লড়া যাবে না, বুদ্ধি কাটাতে হবে, ওদের মনোযোগ অন্যদিকে সরাতে হবে। হ্যাঁ, এটাই ঠিক হবে। সে দ্রুত তার মোবাইল ব্যবহার করে একটা পরিকল্পনা তৈরি করলো। তার আঙুলগুলো দ্রুত গতিতে কিবোর্ডের উপর নেচে বাড়াচ্ছে। সে জানে এই ধরনের বখাটেদের দুর্বলতা কোথায়। কি হলো, তোমাদের বাবা মা কি তোমাদের শেখায়নি যে রাতে একা একা বাইরে বেড়াতে নেই? এখন তোরা কি করবি? তোদেরকে তো কেউ বাসাতে আসবে না। ছেড়ে দে আমাদের, আমরা পুলিশকে খবর দিব। পুলিশ? এই নির্জন জায়গায় পুলিশ আসবে? তোদের চিৎকারও কেউ শুনতে পাবে না। বখাটেদের হাসির শব্দে রাতটা আরও ভয়াবহ হয়ে উঠল। হৃদয় দ্রুত বখাটেদের মোবাইলে একটা ফেক কল পাঠালো। কলটা এমনভাবে সেট করা ছিল যেন মনে হয় তাদের গ্যাং লিডারের কাছ থেকে এসেছে। বখাটেদের একজন মোবাইল বেজে উঠল। তারা অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। কি রে, লিডার ফোন করেছে কেন এত রাতে? মনে হয় কোনো সমস্যা রয়েছে। ফোনটা ধর ধর। বখাটেদের একজন ফোন ধরল। হৃদয় একটা ভয়েস মডিউলেটর ব্যবহার করে গ্যাং লিডারের মতো করে কথা বলতে শুরু করলো। হ্যালো, তোরা কোথায়? তোদেরকে একটা জরুরি কাজে পাঠিয়েছি। এখানে কিছু পুলিশ এসে পড়েছে। তোরা যদি দ্রুত না আসিস তাহলে তোদের সবাইকে ধরা পড়বি। কি বলেছেন? পুলিশ? কিন্তু আমরা তো। কিন্তু কিছু না, যা বলছি তাই কর, দ্রুত চলে আয়, নাহলে তোদের সবার খবর হবে। হৃদয়ের কণ্ঠে এক কঠোরতা যা বখাটেদেরকে বিশ্বাস করতে সাহায্য করলো। বখাটেরা ভয় পেয়ে গেল, তাদের মুখের হাসি উড়ে গেল। তারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করলো। কিরে ভাই, পুলিশ এসেছে নাকি? তাহলে তো বিপদ, আমাদের দ্রুত পালাতে হবে। হ্যাঁ, লিডারও রেগে গেছে। যদি সত্যিই পুলিশ আসে তাহলে আমাদের খবর হয়ে যাবে। চল চল এখান থেকে, পরে এই মেয়েকে দেখে নেওয়া যাবে। এখন জীবন বাঁচানো জরুরি। বখাটেরা মুন্নিদের রাস্তা ছেড়ে দ্রুত পালিয়ে গেল। তারা দৌড়াচ্ছিল যেন তাদের পেছনে পুলিশ লেগেছে। মুন্নি, রিনা আর মিমি ভয় কাঁপছিল। তারা অবাক হয়ে বখাটেদের চলে যাওয়া দেখল, তারপর স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারা জানে না কিভাবে এটা হলো। তারা চারপাশ তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। হৃদয় গাছের আড়ালে লুকিয়ে এই দৃশ্য দেখছিল। সে জানে সে ঠিক সময়ে ঠিক কাজটা করতে পেরেছে। সে মুন্নিদের বিপদ থেকে বাঁচাতে পেরেছে। তার মনে এক অদ্ভুত শান্তি। সে দ্রুত সেখান থেকে সরে পড়ল, যাতে মুন্নিরা তাকে দেখতে না পায়। তার মনে কোনো কৃতজ্ঞতার আশা নেই, শুধু নিজের কর্তব্য পালন করার আনন্দ। পরের দিন মুন্নির বাড়ির ড্রয়িং রুম। বিশাল কক্ষটা আভিজাত্যের ছোঁয়ায় পূর্ণ। মুন্নি সোফায় বসে আছে, তার মুখে চিন্তার ছাপ। রিনা আর মিমি তার পাশে বসে আছে। আগের রাতের ঘটনা তাদের মনে এখনও আতঙ্ক সৃষ্টি করে আছে। রিনা ভয়ে কাঁদছে। আমি ভাবতেও পারছি না কাল রাতে কি ঘটতে পারতো। যদি ওই বকাটের ফোনে কল না আসতো তাহলে আমাদের কি হতো কে জানে। মিমি বলল, হ্যাঁ, আমি তো ভয়েই মরে যাচ্ছিলাম। কিন্তু কে ছিল ওই কলে? কেন সবাই ওইভাবে দৌড়ে চলে গেল? মুন্নি চুপ করে আছে। তার মনে হৃদয়ের মুখটা বারবার ভেসে উঠছে। তার মনে পড়ছে ক্যান্টিনের হৃদয়ের সে মজার উত্তর আর তার চোখের অদ্ভুত দীপ্তি। সে জানে না কেন, কিন্তু তার মন বলছে কাল রাতের ঘটনার পিছনে হৃদয়ের একটা ভূমিকা থাকতে পারে। তার মনে হৃদয়ের প্রতি এক অদ্ভুত অনুভূতি কাজ করছে। এ প্রথম সে হৃদয়ের প্রতি একটু হলেও সম্মান অনুভব করছে। মুন্নি ধীর কণ্ঠে বলল, আমার মনে হয় কেউ না কেউ আমাদের বাঁচিয়েছে। এটা কোনো সাধারণ ঘটনা ছিল না। তবে কে, সেটাই তো বুঝতে পারছি না। যাই হোক না কেন, সে আমাদের জীবন বাঁচিয়েছে। রিনা বলল। তার কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। মুন্নি দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, আমরা কৃতজ্ঞ, কিন্তু যাকে চিনি না তাকে কিভাবে কৃতজ্ঞ জানাবো? তবে আমার মনে হচ্ছে কালকের ঘটনাটা কেমন যেন পরিচিত লাগছে। মিমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, পরিচিত মানে? কিছুদিন আগে ক্যান্টিনে হৃদয় ছেলেটা আমাদের অপমান করেছিল, মনে আছে? সেই বলেছিল সে আমাকে ভুল প্রমাণ করবে। তার কথাগুলো কেমন যেন কানে বাজছে। মুন্নি তার মনে আসা ভাবনাগুলো প্রকাশ করলো। রিনা অবাক হয়ে বলল, কি বলছিস মুন্নি? ওর মতো একটা ঘেউ ভূত আমাদের জীবন বাঁচাবে? অসম্ভব। ও তো নিজেকেই বাঁচাতে পারে না, অন্যকে কিভাবে বাঁচাবে? হ্যাঁ মুন্নি, তুই নিশ্চয়ই ভুল ভাবছিস। ও তো আমাদের মতো মানুষের ধারে কাছেও আসতে পারে না। ওর মতো একটা ছেলে কেন আমাদের সাহায্য করতে যাবে? মুন্নি মনে মনে ভাবে। জানি না কেন, কিন্তু আমার মনে হচ্ছে ওর চোখগুলো, ওর কথা বলার ধরন, না, এটা হতেই পারে না। আমি কি ভাবছি এসব? দূর। মুন্নি চুপ করে রইল। সে মুখে কিচ্ছু বলল না, কিন্তু তার মনে হৃদয়ের প্রতি এক নীরব কৃতজ্ঞতা আর সম্মান বোধ তৈরি হলো।
তার অহংকার যেন একটু হলেও ভাঙতে শুরু করেছে। তার মনে হৃদয়ের প্রতি এক নতুন কৌতূহল জেগে উঠল। সে জানে না কেন, কিন্তু হৃদয়ের প্রতি তার ঘৃণা এখন আর আগের মতো তীব্র নেই, বরং এক অজানা অনুভূতি তাকে আচ্ছন্ন করে রেখেছে। এদিকে হৃদয় তার ছোট জীর্ণ ঘরে বসে আছে। তার ল্যাপটপ খোলা। এই ঘরটা এখন তার কাছে এক গোপন ল্যাবের মতো, যেখানে সে সাইবার দুনিয়ার গভীরতম রহস্যগুলো আবিষ্কার করছে। সে অনলাইন ফোরামে গভীর মনোযোগ দিয়ে একটা পোস্ট পড়ছে। সে পোস্টটাতে একটা বড় সাইবার সিকিউরিটির দুর্বলতা নিয়ে আলোচনা করা হয়েছে। হৃদয় দ্রুত সেই দুর্বলতা নিয়ে কাজ করতে শুরু করে। তার আঙুলগুলো কিবোর্ডের উপর দ্রুত গতিতে নেচে বেড়াচ্ছে। তার মুখে চিন্তার ছাপ। হৃদয় মনে মনে ভাবে, এটা তো একটা বিশাল দুর্বলতা। যদি দুর্বলতাকে কেউ খারাপ কাজে ব্যবহার করে তাহলে তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এটা এখনই ঠিক করা দরকার, কিন্তু এটা তো অনেক জটিল সমস্যা। সে বিভিন্ন কোড লিখছে, যেটা অ্যানালাইসিস করছে। সে বুঝতে পারছে এটা একটা গুরুতর সমস্যা। যদি এই দুর্বলতাটা কোনো সাইবার ক্রিমিনালের হাতে পড়ে, তাহলে দেশের সাইবার সিকিউরিটি হুমকির মুখে পড়বে। তার মনে এক ধরনের উদ্বেগ কাজ করছে। হঠাৎ দরজায় টোকা পড়ে। হৃদয়, ভিতরে আসতে পারি? হৃদয় মাথা তোলে। আয় নাবিলা। নাবিলা ঘরে প্রবেশ করে, হাতে তার দুটো গরম চায়ের কাপ। সে এসে হৃদয়ের পাশে বসে। ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে তার চোখ কপালে উঠল। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা হয়তো ভাবতে পারেন এই নাবিলা বারবার এখানে কেন আসে। তাহলে নাবিলার বিষয়ে কিছু জেনে রাখুন। নাবিলা আর হৃদয়, তাদের মধ্যে ছোটকালের বন্ধুত্ব। নাবিলার এই দুনিয়ায় কেউ নেই। তার বাবা একটা দুর্ঘটনায় মারা যাওয়ার পর তার মাও হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিলেন। আর হৃদয়ের মা বাবার বিষয়ে গল্পের শেষের দিকে জানতে পারবেন। তারপর থেকে তারা দুজন অনেক ক্লোজ হয়ে যায়। এখান থেকে সে হৃদয়ের সাথে, আর এই সময়টা হলো হৃদয়ের চা খাওয়ার সময়। নাবিলা জানে, তাই এই সময় প্রতিদিন চা নিয়ে আসে। কিরে, এত গভীর রাতে তুই আবার কি নিয়ে বসেছিস? তোর মুখটা এত চিন্তিত কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? হৃদয় চায়ের মগে চুমুক দিয়ে বলে, হ্যাঁ রে নাবিলা, একটা বড় সমস্যা হয়েছে। আমি অনলাইন ফোরামে একটা বিশাল সাইবার সিকিউরিটি দুর্বলতা খুঁজে পেয়েছি। এটা এত গুরুতর যে যদি কেউ এটা ব্যবহার করে তাহলে দেশের সাইবার সিস্টেম ভেঙে পড়তে পারে। কি বলছিস? এত বড় সমস্যা? তুই কি নিশ্চিত? নাবিলা ভয়ে কাঁপছিল। তুই এটা নিয়ে কাজ করছিস কেন? এটা তো তোর কাজ নয়, এটা তো সরকারের কাজ। তুই কেন নিজেকে বিপদে ফেলছিস? আমি জানি নাবিলা, কিন্তু কেউ যদি এটা ঠিক না করে তাহলে তো অনেক ক্ষতি হয়ে যাবে। আমি এটা নিয়ে কাজ শুরু করেছি। আমি চেষ্টা করছি এই দুর্বলতাটা ঠিক করতে। তুই কি পাগল হয়েছিস হৃদয়? এটা তোর জন্য অনেক বিপজ্জনক হতে পারে। তুই হয়তো জানিস না, এই ধরনের দুর্বলতা নিয়ে যারা কাজ করে তাদের পেছনে অনেক বড় বড় হ্যাকার গ্রুপ লেগে থাকে। তুই যদি এটা নিয়ে ঘাটাঘাটি করিস তাহলে তোর জীবন বিপদে পড়তে পারে। আমি জানি নাবিলা, কিন্তু আমি তো বসে থাকতে পারি না। আমার কাছে যখন জ্ঞান আছে তখন আমি কেন চুপ করে থাকবো? আমি এই দেশকে ভালোবাসি। আমি চাই না আমার দেশের কোনো ক্ষতি হোক। তোর কথা আমি বুঝি, কিন্তু তুই তোর নিজের জীবনে ঝুঁকি নিচ্ছিস। তোর তো এখনো পড়াশোনা বাকি, তোর স্বপ্ন পূরণ করা বাকি। তুই কেন এত বড় দায়িত্ব নিচ্ছিস? আমার স্বপ্ন পূরণ হবে নাবিলা, কিন্তু তার আগে আমাকে কিছু করতে হবে। এই দুর্বলতা ঠিক না। এই দুর্বলতা ঠিক না করলে আমার মন শান্তি পাবে না। আর তাছাড়া আমি তোকে বলতে ভুলে গেছি, কাল রাতে কলেজে মুন্নি আর ওর বন্ধুদের কিছু বকারা ছেলে বিরক্ত করছিল। আমি ওদের বাঁচাতে পেরেছি। নাবিলা অবাক হয়ে হৃদয়ের দিকে তাকায়। সত্যি? তুই ওদেরকে বাঁচিয়েছিস? কিভাবে? হৃদয় হাসতে হাসতে বিস্তারিত বর্ণনা করে। আমি ওদের মোবাইল হ্যাক করে একটা ফেক কল দিলাম। ওদেরকে বোঝালাম যে পুলিশ এসেছে, আর ওরা ভয়ে পালিয়ে গেল। নাবিলা হাসে। দারুণ করেছিস। মনিটা তোকে এত অপমান করে আর তুই কিনা ওকে বাঁচালি। তুই সত্যি খুব ভালো মানুষ। কেমন মানুষ সেটা বড় কথা নয়। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। আর এখন আমার প্রধান দায়িত্ব হলো এই সাইবার দুর্বলতাটা ঠিক করা। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন কলেজের বিশাল হলরুম, আজ এখানে এক বিশেষ সমাবেশ। শিক্ষার্থীদের কোলাহলে হলরুম মুখরিত। হৃদয় বুকের ভেতরটা ধুক ধুক করছে। সে জানতো না কি ঘটতে চলেছে, শুধু একটা অজানা আশঙ্কা তার মনকে আচ্ছন্ন করে রেখেছিল। সে এক কোণে দাঁড়িয়েছিল, তার চোখে সে পরিচিত স্বপ্ন আর দৃঢ় সংকল্প। কিন্তু আজ যেন সেই সংকল্পের উপর এক কালো মেঘের ছায়া নেমে এসেছে। হঠাৎ করে অধ্যক্ষের গভীর কণ্ঠস্বর হলরুমে ঘোষণা করল, আজ আমরা এক গুরুতর বিষয় নিয়ে আলোচনা করতে এখানে এসেছি। কলেজের এক ছাত্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অধ্যক্ষের চোখ হৃদয়ের দিকে গেল। হৃদয়, তুমি সামনে এসো। হৃদয় বিস্মিত হয়ে সামনে এগিয়ে গেল। তার মনে কোনো দোষ ছিল না, তাই তার চোখে কোনো ভয় ছিল না। অধ্যক্ষ গভীর কণ্ঠে বললেন, হৃদয়, তোমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তুমি কলেজের ওয়েবসাইটে অনুপ্রবেশ করেছ এবং কিছু গুরুত্বপূর্ণ ডেটা চুরি করার চেষ্টা করেছ।
এছাড়াও তোমার বিরুদ্ধে ইপটিজিং এর অভিযোগও রয়েছে, যা খুবই গুরুতর অপরাধ। হৃদয় হতবাক হয়ে গেল। কি বলছেন স্যার? আমি কোনো ডেটা চুরি করিনি, আমি ইপটিজিংও করিনি, এগুলো সব মিথ্যা অভিযোগ। তার কণ্ঠে অসহায়ত্ব। আকাশ এবং তার বন্ধুরা হলরুমের এক পাশ থেকে হাসতে হাসতে এগিয়ে এলো, তাদের মুখে বিজয়ের হাসি। আকাশ এগিয়ে এসে অধ্যক্ষের পাশে দাঁড়ালো। মিথ্যা অভিযোগ? স্যার, আমি স্বচোখে দেখেছি ওকে কম্পিউটারে কিছু করতে। ও হ্যাকার, আর ওর কারণে আমাদের কলেজের সুনাম নষ্ট হচ্ছে। আর ইফটিজিং এর ব্যাপারটা তো সবাই জানে, ও মেয়েদের পিছু নেয়। পাশ থেকে রিনা বলে উঠল, হ্যাঁ স্যার, ও তো আমার বান্ধবী মিমির পিছু নিয়েছিল। আমরা ওকে বারবার মানা করার সত্ত্বেও আমাদের বিরক্ত করতো। মিমি বলল, আমার তো ভয়ে কলেজে আসতে ইচ্ছে করে না। ও সবসময় আমার দিকে কেমন অদ্ভুত চোখে তাকায়। এগুলো সব মিথ্যা, আমি তো ওদের কোনো বিরক্ত করিনি, আমি কোনো ডেটা চুরি করিনি। আমি হ্যাকিং শিখছি ঠিকই, কিন্তু ভালো কাজের জন্য। কলেজের ওয়েবসাইট আমি ঠিক করেছি, কোনো ক্ষতি করিনি। অধ্যক্ষ বিরক্ত হয়ে বললেন, চুপ করো হৃদয়, তোমার কথা আর শুনতে চাই না। তোমার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে। তোমার মতো ছাত্র আমাদের কলেজের জন্য লজ্জার। তুমি আমাদের কলেজে সুনাম নষ্ট করেছো। শিক্ষকরা হৃদয়ের দিকে ঘৃণার চোখে তাকালো। তাদের চোখে কোনো সহানুভূতি ছিল না। তারা যেন সবাই আকাশের বানানো গল্প বিশ্বাস করে নিয়েছে। কিন্তু স্যার, আমি তো... হৃদয় কিছু বলতে চাইলো, কিন্তু তাকে থামিয়ে দেওয়া হলো। অধ্যক্ষ চিৎকার করে বলেন, আর কোনো কথা নয়, তোমার এই অপকর্মের জন্য তোমাকে শাস্তি পেতে হবে। তোমার এই কলেজে পড়াশোনা এখানেই শেষ। আজ থেকে তুমি এই কলেজের ছাত্র নাও, তোমাকে সাসপেন্ড করা হলো। হৃদয় যেন আকাশ থেকে পড়ল। তার স্বপ্ন, তার ভবিষ্যৎ সব যেন এক মুহূর্তে ভেঙে খান খান হয়ে গেল। তার চোখ জলে ভরে উঠল। না স্যার, প্লিজ আমার কথা শুনুন, আমি নিরপরাধ। আমাকে এভাবে শাস্তি দেবেন না। আমার পড়াশোনা শেষ হয়ে গেলে আমার বাবা মা কি করবেন? তার কণ্ঠে আকুতি। আকাশের লেলিয়ে দেওয়া কিছু ছেলে যারা হলরুমের পেছনে লুকিয়েছিল, এবার তারা এগিয়ে এলো। তারা হৃদয়ের দিকে হিংস্র চোখে তাকালো। কিরে হারামজাদা, শুনলাম তুই নাকি হ্যাকার, তুই নাকি ইপটিজার, আজ তোর হ্যাকিং দেখাবো। মার শালাকে, ওর মতো বিয়াদবকে শিক্ষা দিতে হবে। শিক্ষক এবং অধ্যক্ষ কোনো প্রতিবাদ করল না। তারা যেন নির্বিকার চিত্তে এই দৃশ্য দেখছিল। বখাটে ছেলেগুলো হৃদয়কে ঘিরে ধরল। তারা হৃদয়ের উপর ঝাঁপিয়ে পড়ল। একের পর এক ঘুষি লাথি পড়তে লাগলো হৃদয়ের শরীরে। হৃদয় মাটিতে লুটিয়ে পড়ল। তার মুখ থেকে রক্ত ঝরছে, তার পোশাক ছিঁড়ে গেছে, তার চোখে যন্ত্রণা। হলরুমের এক কোণ থেকে মন নিয়ে দৃশ্য দেখছিল। তার চোখ দুটো বড় হয়ে গেল। তার মনে এক তীব্র ধাক্কা লাগলো। সে দেখছিল কিভাবে হৃদয়কে মিথ্যে অপবাদে ফাঁসানো হচ্ছে, কিভাবে তাকে নির্দয়ভাবে মারধর করা হচ্ছে। তার মনে পড়ল হৃদয়ের সে অসহায় মুখটা, তার সেই ফানি উত্তরগুলো, আর কিভাবে এসে তাদের বিপদ থেকে বাঁচিয়েছিল। তার মনে হৃদয়ের প্রতি এক গভীর সহানুভূতি জাগলো। তার চোখ জলে ভরে উঠল। মুন্নি মনে মনে বলে, না, এটা ঠিক হচ্ছে না। হৃদয় এমন ছেলে নয়। ও কেন এমন করবে? ওকে কেন এইভাবে মারছে? আমি কেন কিছু বলতে পারছি না? আকাশ এবং তার বন্ধুরা হাসছে। তাদের চোখে বিজয়ের উল্লাস। তারা হৃদয়কে মারতে লাগলো যতক্ষণ না সে নিস্তেজ হয়ে মাটিতে পড়ে রইল। হলরুমে এক অস্বাভাবিক নীরবতা নেমে এলো। শুধু হৃদয়ের গোঙানির শব্দ শোনা যাচ্ছিল। আহত হৃদয় কোনো মতে তার ছোট জীর্ণ রুমে ফিরে এলো। তার শরীর ব্যথায় জর্জরিত, তার মুখ ফোলা, রক্ত শুকিয়ে কালো হয়ে গেছে, তার পোশাক ছিঁড়ে গেছে। সে ধীর পায়ে রুমে প্রবেশ করলো। তার পা দুটো কাঁপছে। দরজাটা ভিজিয়ে দিয়ে সে ধপ করে তক্ত পশির উপর বসে পড়ল। তার চোখে অন্ধকার, তার স্বপ্ন, তার ভবিষ্যৎ সব যেন এক নিমিষে শেষ হয়ে গেল। নাবিলা তার রুমে ছিল, হয়তো হৃদয়ের অপেক্ষাতেই ছিল। হৃদয়ের এই অবস্থা দেখে তার চোখ বড় হয়ে গেল। সে দ্রুত হৃদয়ের পাশে এসে বসল। তার চোখে জল। হৃদয়, তোর কি হয়েছে? কে করেছে তোর এই অবস্থা? তোর মুখ থেকে রক্ত বেরোচ্ছে। তোকে কারা মেরেছে? নাবিলার কণ্ঠস্বর কাঁপছে। সে দ্রুত একটা ভেজা কাপড় এনে হৃদয়ের মুখ মুছে দিতে লাগলো। হৃদয় কোনো কথা বলল না। তার চোখ দিয়ে অনর্গল জল ঝরছে। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার সব শক্তি যেন শেষ হয়ে গেছে। নাবিলা কাঁদতে কাঁদতে বলল, কে মেরেছে তোকে? আকাশ আর তার বন্ধুরা? আমি জানতাম ওরা এমন কিছুই করবে। কেন তুই ওদের সাথে লাগতে গেলি? হৃদয় তার ভাঙা কণ্ঠে বলল, ওরা আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে নাবিলা। ওরা বলেছে আমি কলেজের ওয়েবসাইট হ্যাক করেছি, ইপটিজিং করেছি। অধ্যক্ষ স্যার বিশ্বাস করেছেন, আমাকে কলেজ থেকে সাসপেন্ড করে দিয়েছেন। আমার পড়াশোনা শেষ হয়ে গেছে নাবিলা, আমার স্বপ্ন শেষ হয়ে গেছে। নাবিলা হৃদয়কে জড়িয়ে ধরল। না হৃদয়, এমন কথা বলিস না। তোর স্বপ্ন শেষ হতে পারে না। ওরা তোকে মিথ্যা অপবাদ দিয়েছে। আমরা প্রমাণ করব তুই নির্দোষ। কিভাবে প্রমাণ করব নাবিলা? ওদের ক্ষমতা অনেক, ওদের বাবা মা ধনী আর প্রভাবশালী, আর আমার কেউ নেই। আমি একজন অনাথ গরিব ছেলে। কে আমার কথা শুনবে?
কেউ আমাকে বিশ্বাস করবে না। হৃদয়ের কণ্ঠস্বর ভেঙে গেল। আমি বিশ্বাস করি হৃদয়, আমি তোর পাশে আছি। তোর বাবা মাও তোর পাশে আছেন। তুই একা নোস। তুই তো জানিস তোর বাবা মা তোর জন্য কতটা স্বপ্ন দেখেছিল। তুই তাদের স্বপ্ন ভাঙতে পারিস না। নাবিলা হৃদয়কে সান্ত্বনা দিতে লাগলো। হৃদয় কিছুক্ষণ নীরব রইল। তার মনে তার বাবা মায়ের মুখ ভেসে উঠল। তাদের স্বপ্ন, তাদের আত্মত্যাগ সব যেন তার চোখের সামনে জীবন্ত হয়ে উঠল। সে নিজেকে সামলে নিল। তার চোখে এক নতুন দীপ্তি। আমার স্বপ্ন ভাঙতে পারেন না বেলা, তুই ঠিক বলেছিস। ওরা আমাকে মেরেছে ঠিকই, কিন্তু আমার স্বপ্নকে মারতে পারেনি। আমার এই ব্যথা, এই অপমান আমাকে আরও শক্তিশালী করবে। ওরা আমাকে কলেজ থেকে বের করে দিয়েছে ঠিকই, কিন্তু ওরা জানে না এই আঘাতই আমাকে আরও বড় কিছু করার শক্তি দেবে। নাবিলা হৃদয়ের দিকে তাকিয়ে হাসল। তার চোখে এক নতুন আশা। এই তো, এটাই তো আমি শুনতে চেয়েছিলাম। তুই তো এমনই ছিলি। তুই কোনোদিন হার মানিস না। তুই লড়াই করিস, আর আমি সব সময় তোর পাশে আছি। তোর জন্য আমি সব কিছু করব। হৃদয় ল্যাপটপের দিকে তাকালো। তার মনে নতুন করে জেদ চেপে বসলো। তার শরীর দুর্বল হলেও তার মনোবল আরো শক্তিশালী হয়ে উঠল। সে জানে এই অপমানের বদলা তাকে নিতেই হবে। তবে তা কোনো সহিংস উপায় নয়। তার মেধা আর হ্যাকিং জ্ঞানই হবে তার আসল অস্ত্র। সে এই মুহূর্তে নিজেকে আরো বেশি করে প্রস্তুত করতে চাইছে। নাবিলা, আমাকে এখন আরও বেশি করে শিখতে হবে। ওরা আমাকে ভুল প্রমাণ করার সুযোগ দিয়েছে। আমি ওদেরকে দেখাবো একজন গরিব ছেলে কতটা শক্তিশালী হতে পারে। একদম ঠিক বলেছিস। তোর স্বপ্ন তোর সাথে আছে, তোর মেধা তোর সাথেই আছে। তুই পারবি। নাবিলা হৃদয়ের পাশে বসে রইল। তার এই নিঃসঙ্গ মুহূর্তে তাকে সঙ্গ দিতে হৃদয়ের মনে এক অদ্ভুত শান্তি। সে জানে নাবিলা তার সবচেয়ে বড় শক্তি। এদিকে মুন্নির বিলাস বহুল ঘর, নরম আলোয় ঘরটা ঝলমল করছে। সে বিছানায় বসে আছে, তার হাতে একটা বই, কিন্তু তার মন বয়ে নেই। তার চোখে চিন্তার ছাপ। হৃদয়ের মারধরের দৃশ্যটা তার চোখের সামনে বারবার ভেসে উঠছে। সে দেখেছিল কিভাবে একজন নির্দোষ ছেলেকে মিথ্যা অপবাদে ফাঁসানো হলো, কিভাবে তাকে নির্দয়ভাবে মারধর করা হলো। তার মনে এক ধরনের অনুশোচনা কাজ করছে। মুন্নি মনে মনে ভাবে, আমি কি করেছিলাম? আমি কেন ওকে এত অপমান করেছি? এত অপমান করার পরও আমার দিকে সে কোনো দিন প্রতিশোধের চোখে তাকায়নি। আমি জানতাম না ও এত ভালো। আমি কেন ওকে বিশ্বাস করলাম না? তার মনে হৃদয়ের সে অসহায় মুখটা, তার সে ফানি উত্তরগুলো সব যেন নতুন করে তাকে নাড়া দিচ্ছে। তার মনে হৃদয়ের প্রতি এক নতুন অনুভূতি কাজ করছে। এই প্রথম সে হৃদয়ের প্রতি একটু হলেও সম্মান অনুভব করছে। তার অহংকার যেন একটু হলেও ভাঙতে শুরু করেছে। আমি জানতাম না ও এত কষ্ট পাচ্ছে। আমি ওকে এত অপমান করেছি। আমি তো ওকে একটা সুযোগও দেইনি। আমি কেন এমন করলাম? মুন্নির চোখ জল ভরে উঠল। সে যেন নিজের ভুল বুঝতে পারছিল। তার মনে আকাশের প্রতিও এক ধরনের ঘৃণা জন্ম নিল। সে বুঝতে পারছিল আকাশ তাকে ইমপ্রেস করার জন্য হৃদয়ের সাথে এমন নোংরামি করেছে। আকাশ এত বাজে? ও কেন এমন করলো? ও তো শুধু আমাকে খুশি করার জন্য এমন মিথ্যে কথা বলল। আমি কিভাবে ওদেরকে বিশ্বাস করলাম? হৃদয়কে মিথ্যে অপবাদে ফাঁসানো হলো। আমি কেন কিছু বললাম না? সে বিছানা থেকে উঠল, জানালার কাছে গেল। চাঁদনি রাত। আকাশের দিকে তাকিয়ে সে এক দীর্ঘশ্বাস ফেলল। তার মনে এক ধরনের শূন্যতা। হৃদয়ের প্রতি তার এতদিনের ঘৃণা যেন এক মুহূর্তে ভেঙে গেছে। এখন তার মনে শুধু অনুশোচনা আর এক অজানা টান। হৃদয়, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আমি জানি না তুমি এখন কোথায় আছো, কেমন আছো। তার চোখে জল। সে জানে না কিভাবে হৃদয়ের কাছে ক্ষমা চাইবে। সে জানে না কিভাবে তার এই ভুল শুধরে নেবে। তার মন অস্থির। এই প্রথম তার মনে হলো সে হয়তো জীবনে কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছে। কলেজ ক্যাম্পাস। গত কয়েকদিন ধরে হৃদয় কলেজে আসছে না। কলেজের করিডোর, ক্যান্টিন, ক্লাসরুম সব জায়গায় তার অনুপস্থিতি স্পষ্ট। মুন্নি এবং তার বন্ধুরা এই অনুপস্থিতি অনুভব করছে। বিশেষ করে মুন্নি। তার মনে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে। সে ক্যান্টিনে বসে হৃদয়ের খালি জায়গাটার দিকে তাকিয়ে থাকে। হৃদয় কেন আসছে না? ও কি আর আসবে না? নাকি ও তো... আমি তো ওকে এত অপমান করেছি। ওর কি হয়েছে? ও কি খুব কষ্ট পাচ্ছে? রিয়া মুন্নির পাশে বসে বলে, কি রে মুন্নি, তুই তো চুপচাপ কেন? যে ফকিরটা কলেজে আসছে না বলে নাকি? ওর মতো একটা ইপটিজার না আসাতেই তো ভালো হয়েছে। কলেজের পরিবেশটা শান্ত আছে। মিমি বলে, হ্যাঁ মুন্নি, তুই ওর কথা কেন ভাবছিস? ও তো কলেজের লজ্জা ছিল। ও না থাকলে আমরা আরো ভালোভাবে থাকতে পারবো। মুন্নি বিরক্ত হয়ে বলে, তোরা চুপ করবি? তোরা জানিস না ও কত ভালো ছেলে? তোরা তো শুধু ওর বাহিরের রূপটা দেখেছিস। তোরা জানিস না ও কতটা নির্দোষ। আরে মুন্নি, তোর কি হয়েছে? তুই ওকে ডিফেন্স করছিস কেন? ও তো তোকে কত অপমান করেছে। তুই ওকে থাপ্পড় মেরেছিস, মনে নেই? মিমি বলে,
হৃদয় তো তোর শত্রু ছিল, এখন তুই ওকে কেন ভালো বলছিস? মুন্নি চুপ করে রইল। সে জানে সে তাদের বোঝাতে পারবে না। তার মনে হৃদয়ের জন্য এক গভীর উদ্বেগ কাজ করছে। তার মনে এক ধরনের অপরাধবোধ। আকাশ এবং তার বন্ধুরা ক্যান্টিনে প্রবেশ করলো। তাদের মুখে বিজয়ের হাসি। হৃদয়ের অনুপস্থিতি তাদের আরো শক্তিশালী মনে করছে। আকাশ শেষেই বলে, কিরে তোরা মন খারাপ কেন? ওই ফকিটা নেই বলে? ভালোই হয়েছে, ওর মতো একটা বেয়াদব কলেজে না থাকলেই ভালো। এখন আমরা স্বাধীন। আকাশের এক বন্ধু বলল, হ্যাঁ আকাশ, তুই ঠিক বলেছিস। এখন কেউ আমাদের পেছনে লাগবে না, আমরা যা খুশি তাই করতে পারবো। এখন মুন্নিকে আর কেউ বিরক্ত করতে পারবে না। মুন্নি, তুই কেমন আছিস? ওই ফকিটা নেই বলে তোর কি মন খারাপ? আমার কেমন লাগছে তা তোর জানার দরকার নেই। আর ওই ফকিরটা তোর চেয়ে 1000 গুণ ভালো। ওর মতো সাহস আর সততা তোর কোনোদিনও হবে না। আমি সব জানি তোর বিষয়ে। মুন্নি বিরক্ত হয়ে আকাশের দিকে তাকিয়ে বলে। আকাশ অবাক হয়ে মুন্নির দিকে তাকালো। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। রিনা আর মিমি মুন্নির দিকে তাকিয়ে অবাক হলো। আকাশ জিজ্ঞেস করলো, কি বলছিস মুন্নি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই ওকে ভালো বলছিস? ও তো তোকে কত অপমান করেছে, আর তুই কি জানিস বলতো? মুন্নি কোনো কথা বলল না। সে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। তার মনে হৃদয়ের প্রতি এক গভীর শূন্যতা। সে জানে সে হৃদয়ের জন্য কিছু করতে চায়। এদিকে কলেজের কম্পিউটার ল্যাব। কম্পিউটার স্ক্রিনে বিভিন্ন কোডিং আর ডেটা ভেসে উঠছে। কলেজের ওয়েবসাইটে কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। ওয়েবসাইটটা ঠিকমতো কাজ করছে না। শিক্ষার্থীরা কলেজের অনলাইন ফর্ম পূরণ করতে পারছে না, পরীক্ষার ফলাফল দেখতে পারছে না। পুরো কলেজ জুড়ে এক বিশৃঙ্খল পরিস্থিতি। শিক্ষকরা উত্তেজিত হয়ে কম্পিউটার ল্যাবে ঘোরাঘুরি করছিল। একজন শিক্ষক চিৎকার করে বলল, কি হচ্ছেটা কি? ওয়েবসাইটটা কেন কাজ করছে না? দ্রুত ঠিক করো। অধ্যক্ষ ল্যাবে এসে উপস্থিত হলেন। কি হলো? এখনো ঠিক হয়নি? দ্রুত করো, শিক্ষার্থীদের অনেক সমস্যা হচ্ছে। মুন্নি কম্পিউটার ল্যাবে বসেছিল। সেও কলেজের ওয়েবসাইটে সমস্যাটা লক্ষ্য করলো। তার মনে হঠাৎ হৃদয়ের কথা মনে পড়ল। হৃদয় তো হ্যাকিং শিখছিল। সে তো বলেছিল সে কলেজের ওয়েবসাইট ঠিক করেছে। মুন্নি মনে মনে বলে, হৃদয় কি এটা ঠিক করতে পারতো? ও তো বলেছিল ও কলেজের ওয়েবসাইট ঠিক করেছে। শিক্ষকরা যখন হতাশ হয়ে বসে পড়ল, ঠিক তখনই ম্যাজিকের মতো ঘটনা ঘটল। কম্পিউটার স্ক্রিনে কিছু কোডিংয়ের লাইন দ্রুত গতিতে ভেসে উঠল। তারপর পরই ওয়েবসাইটটা মুহূর্তেই ঠিক হয়ে গেল, যেন কোনো অদৃশ্য হাত এসে সব সমস্যার সমাধান করে দিয়েছে। শিক্ষকরা অবাক হয়ে স্ক্রিনের দিকে তাকালো। এটা কি হলো? কে ঠিক করলো এটা? একজন শিক্ষক বলল, মনে হচ্ছে কোনো হ্যাকার আমাদের সাহায্য করছে। অধ্যক্ষ অবাক হয়ে বলল, তাই মনে হচ্ছে, কিন্তু কে? এত দ্রুত কে এটা ঠিক করলো? মুন্নি হাসলো। তার মনে এক অদ্ভুত আনন্দ। সে জানে এটা হৃদয়ের কাজ। সে বুঝতে পারল হৃদয় দূর থেকে হলেও কলেজের জন্য কাজ করছে। তার মনে হৃদয়ের প্রতি এক নতুন শ্রদ্ধা জন্ম নিল। সে জানে হৃদয় নীরবে সবার জন্য ভালো কাজ করছে। এদিকে হৃদয় তার ছোট জীর্ণ ঘরে বসে আছে। তার ল্যাপটপ খোলা। কয়েকদিন ধরে সে নিজেকে আরো বেশি করে হ্যাকিংয়ের কোডিংয়ে ডুবিয়ে দিয়েছে। তার চোখে ক্লান্তি নেই, শুধু তীব্র একাগ্রতা। কলেজের ঘটনা, তার অপমান সবকিছুই তাকে আরো বেশি করে জেদ ধরিয়ে দিয়েছে। সে জানে এখন তার কোনো বন্ধু নেই, কোনো সমর্থন নেই, শুধু তার জ্ঞান আর তার স্বপ্ন। সে একটা আন্তর্জাতিক হ্যাকিং প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই প্রতিযোগিতাটা অনলাইনে হবে এবং এটা তাকে নিজেকে প্রমাণ করার এক দারুণ সুযোগ করে দেবে। সে মনে মনে জানে এই প্রতিযোগিতা তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। হৃদয় মনে মনে ভাবে, কলেজ আমাকে বের করে দিয়েছে ঠিকই, কিন্তু ওরা জানে না এই আঘাতই আমাকে আরও বড় কিছু করার শক্তি দেবে। আমি এই প্রতিযোগিতায় জয়ী হব। আমি নিজেকে প্রমাণ করব। যারা আমাকে অপমান করেছে তারা দেখবে আমি কি করতে পারি। হঠাৎ দরজায় টোকা পড়ে। হৃদয়, ভিতরে আসবো? নাই। নাবিলা ঘরে প্রবেশ করে। হাতে তার কিছু বই আর খাবার। সে এসে হৃদয়ের পাশে বসে। ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে তার চোখ কপালে উঠল। কিরে, তুই তো দিনে রাতে শুধু এই নিয়েই পড়ে আছিস। তোর নাওয়া খাওয়া ঘুম সব বাদ দিয়েছিস নাকি? তোর মুখটা দেখ কেমন শুকিয়ে গেছে। আমার খাওয়ার সময় নেই নাবিলা। আমার প্রতিযোগিতার সামনে আমাকে জিততেই হবে। এই প্রতিযোগিতায় জিতলে আমার স্বপ্ন পূরণ হবে। আমি জানি তুই জিতবি, কিন্তু তোর শরীরের দিকেও তো খেয়াল রাখতে হবে। তুই যদি অসুস্থ হয়ে পড়িস তাহলে তোর স্বপ্ন কে পূরণ করবে? আমি তোর জন্য খাবার এনেছি, খেয়ে নে। হৃদয় খাবার হাতে নিল। ধন্যবাদ নাবিলা, তুই না থাকলে আমি কি করতাম? আরে রাখ তোর ধন্যবাদ। তুই আমার বন্ধু, তোর জন্য আমি সবকিছুই করতে পারি। তুই কি জানিস, আমি খবর পেয়েছি কলেজে তোর অনুপস্থিতি সবাই অনুভব করছে, বিশেষ করে মুন্নি।
হৃদয় চমকে উঠল। মুন্নি, ও কেন? হ্যাঁ, ও তোর কথা আমার এক বান্ধবীকে জিজ্ঞেস করছিল। আর কলেজের ওয়েবসাইটেও সমস্যা হয়েছিল। তুই কি ওটা ঠিক করে দিয়েছিস নাকি? হৃদয় হাসল। হ্যাঁ, আমি ঠিক করেছি। ওরা তো জানে না, আমি চাই না ওরা জানুক। আমি নিজেকে নীরব প্রমাণ করতে চাই। আমি জানি তুই পারবি। তোর মেধা, তোর জেদ, এটাই তোর আসল শক্তি। তোর স্বপ্ন পূরণের জন্য তুই যা খুশি কর, আমি সব সময় তোর পাশে থাকবো। কিন্তু প্লিজ নিজে খেয়াল রাখবি, তোর এই হ্যাকিং জ্ঞান যেন তোর জীবনের জন্য বিপদ ডেকে না আনে। হৃদয় তার কিবোর্ডের উপর আঙুল রাখল। তার চোখে এক দৃঢ় সংকল্প। এই প্রতিযোগিতা তার জন্য শুধু একটা পরীক্ষা নয়, এটা তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার এক সুযোগ। সে নিজেকে আরও বেশি করে প্রস্তুত করতে লাগলো। তার মনে এক দৃঢ় বিশ্বাস সে জিতবেই। এবার তার জেদ আরও গভীর, তার লক্ষ্য আরও স্পষ্ট। সে জানে এই লড়াই তার একার, কিন্তু তার পাশে আছে তার স্বপ্ন, তার মেধা আর নাবিদার অটল সমর্থন। শহরের সবচেয়ে বড় শপিং মল, ছলমলে আলোর নিচে পোশাকের দোকানগুলোতে ভিড়। মুন্নি তার বান্ধবী রিনা আর মিমির সাথে শপিংয়ে মগ্ন। তাদের হাতে দামি দামি শপিং ব্যাগ, মুখে উচ্ছ্বাস আর হাসি। তারা একের পর এক দোকানে ঢুকছে, নতুন পোশাকে নিজেকে সাজাচ্ছে। মুন্নির হাতে তার ক্রেডিট কার্ড, যা তার আভিজাত্য আর ক্ষমতার প্রতীক। আজ সে মনের মতন শপিং করবে। আজ তার জন্মদিন। রিনা মুন্নির দিকে তাকিয়ে বলল, আহ, কি দারুণ লাগছে এই ড্রেসটা, এটা তোর জন্য একদম পারফেক্ট। মিমি বলল, হ্যাঁ মুন্নি, এটা তুই অবশ্য কিনবি। তোর মতো এমন স্টাইলিশ ড্রেস আরও কারোর কাছে নেই। মুন্নি হেসে উঠল। হ্যাঁ, এটাই কিনবো। আজকের দিনে নিজেকে খুশি করতে কোনো কার্পণ্য করব না। সে দ্রুত ক্রেডিট কার্ডটা হাতে নিয়ে কাউন্টারে এগিয়ে গেল। তার মুখে এক ঝলমলে হাসি। ক্যাশিয়ার মুন্নির ক্রেডিট কার্ডটা মেশিনে সোয়াইপ করলো। মুহূর্তে ক্যাশিয়ারের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে অদ্ভুত চোখে মুন্নির দিকে তাকালো। ম্যাডাম, আপনার কার্ডে কোনো ব্যালেন্স নেই। ক্যাশিয়ারের কণ্ঠে দ্বিধা। মুন্নির হাসিটা মুখে মিলিয়ে গেল। কি বলছো? অসম্ভব, আমার কার্ডে তো অনেক টাকা আছে। তুমি ভুল বলছো। না ম্যাডাম, এটা কার্ডের সমস্যা নয়, আপনার কার্ডে টাকাই নেই। ক্যাশিয়ার কার্ডটা মুন্নির হাতে ফুরিয়ে দিল। মুন্নি হতভম্ব হয়ে গেল। তার হাত কাঁপছে। সে দ্রুত তার মোবাইল বের করে ব্যাংক ব্যালেন্স চেক করলো। তার চোখ কপালে উঠল। কার্ডে 0 টাকা। তার ক্রেডিট কার্ড থেকে সব টাকা গায়েব হয়ে গেছে। তার মনে এক তীব্র ভয় কাজ করলো। তার স্বপ্ন, তার আজকের আনন্দ সব যেন এক নিমিষে ভেঙে গেল। মুন্নির গলা কাঁপছে, তার চোখে জল। সে দিশেহারা হয়ে পড়ল। এটা কিভাবে হলো? আমার টাকা কোথায়? আমার টাকা কোথায় গেল? আমার তো অনেক টাকা ছিল। রিনা আর মিমি এগিয়ে এলো। কি হচ্ছে মুন্নি, এত চিন্তিত কেন? মুন্নি তাদের মোবাইলের স্ক্রিনটা দেখালো। রিনা আর মিমি চমকে উঠল। রিনা অবাক হয়ে বলল, কি বলছিস? তোর সব টাকা গায়েব হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? তোর কার্ড তো তোর কাছেই ছিল। মিমি ভয় ভয়ে বলল, এটা নিশ্চয়ই কোনো সাইবার জালিয়াতি। তোর কার্ড হ্যাক হয়েছে। মুন্নি মাটিতে বসে পড়ল প্রায়। তার চোখ দিয়ে অনর্গল জল ঝরছে। আমি এখন কি করব? আমার সব টাকা চলে গেছে। আমার জন্মদিনে এমন একটা ঘটনা ঘটলো। ঠিক সেই মুহূর্তে আকাশ এবং তার বন্ধুরা শপিং মলে প্রবেশ করলো। তারা মুন্নিকে দেখে এগিয়ে এলো। আকাশ উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে মুন্নি? তুই এখানে এভাবে বসে আছিস কেন? সব ঠিক আছে তো? মুন্নি কাঁদতে কাঁদতে সব ঘটনা বলল। আকাশ এবং তার বন্ধুরা হতভম্ব হয়ে গেল। আকাশ হতভম্ব হয়ে বলল, কি বলছিস? তোর কার্ড হ্যাক হয়েছে? এটা তো বিশাল সমস্যা। কিন্তু আমরা এখন কি করতে পারি? আমাদের তো এসব বিষয়ে কোনো জ্ঞান নেই। আকাশের এক বন্ধু, হ্যাঁ মুন্নি, আমরা দুঃখিত। আমরা তো এইসব সাইবার সমস্যা কিছুই বুঝি না। আমরা কিভাবে সাহায্য করব? আকাশ চেষ্টা করলো মুন্নিকে সান্ত্বনা দিতে। মুন্নি, মন খারাপ করিস না। তোর বাবা তো অনেক ধনী, তিনি নিশ্চয়ই কিছু একটা করবেন। আমরা তোর পাশে আছি। মুন্নি তাদের দিকে তাকিয়ে আরো হতাশ হয়ে গেল। তাদের কথায় কোনো সমাধান নেই, তারা শুধু কথার কথা বলছে। তার মনে হলো এই বিপদে তার পাশে কেউই নেই। সে দিশাহারা হয়ে পড়ল। তার চোখের সামনে অন্ধকার। ঘটনাটা কলেজের সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল। মুন্নির ক্রেডিট কার্ড হ্যাক হয়েছে, সে সব টাকা হারিয়েছে। এই খবর হৃদয়ের কানেও পৌঁছালো। হৃদয় তখন নিজের ল্যাবে বসে আন্তর্জাতিক হ্যাকিং প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছিল। খবরটা শুনে তার বুকটা ছ্যাদ করে উঠল। তার মনে মুন্নির অপমানের কথা, মারধরের কথা সব ভুলে গিয়ে এক ধরনের উদ্বেগ কাজ করলো। সে জানি মুহূর্তে মুন্নি কতটা অসহায়। হৃদয় মনে মনে ভাবে, মুন্নির সাথে এমনটা হওয়া উচিত হয়নি। ওকে সাহায্য করা দরকার। আমি জানি ও আমাকে যতই অপমান করুক, এই মুহূর্তে ওর পাশে আমাকে থাকা উচিত।
সে দ্রুত মুন্নির ক্রেডিট কার্ডের তথ্য সংগ্রহ করলো। তার আঙুলগুলো কিবোর্ডের উপর দ্রুত গতিতে নেচে বাড়াতে লাগলো। সে হ্যাকারের ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করলো, তার চোখে দৃঢ় সংকল্প। সে মুন্নির ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকারের হাত থেকে রক্ষা করার জন্য কাজ করতে শুরু করলো। এই কাজটা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ হ্যাকারও অনেক শক্তিশালী হতে পারে। কিন্তু হৃদয় পিছপা হলো না। সে রাত জেগে কাজ করলো, হ্যাকারকে খুঁজে বের করলো, তার সিস্টেম হ্যাক করলো এবং মুন্নির টাকা উদ্ধার করলো। হ্যাকার এমন কিছু আশা করেনি। হৃদয়ের মেধা আর দ্রুততা তাকে চমকে দিল। পরের দিন সকালে মুন্নির বাড়ির ড্রয়িং রুম। মুন্নি চুপচাপ সোফায় বসে আছে, তার চোখে বিষাদ। তার বাবা মা দুশ্চিন্তায় অস্থির, তারা পুলিশ এবং ব্যাংকের সাথে কথা বলছিল। মুন্নির বাবা হতাশ হয়ে বললেন, আমরা সবসময় চেষ্টা করছি, কিন্তু ব্যাংক বলেছে টাকা ফেরত আসার সম্ভাবনা খুবই কম। মুন্নির মা কাঁদতে লাগলেন, আমার মেয়ের সাথে এমনটা কেন হলো? ঠিক তখনই মুন্নির মোবাইলে একটা মেসেজ এলো। সে মেসেজটা খুলে দেখলো তার ব্যাংক থেকে এসেছে। ব্যালেন্স চেক করতে বলা হয়েছে। মুন্নি দ্বিধা নিয়ে ব্যালেন্স চেক করলো। তার চোখ কপালে উঠল, তার সব টাকা ফেরত চলে এসেছে। মুন্নি চিৎকার করে বলল, বাবা মা, আমার টাকা ফেরত এসেছে, সব টাকা ফিরে এসেছে। মুন্নির বাবা মা অবাক হয়ে তার দিকে তাকালো। তারা দ্রুত তাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করলো। হ্যাঁ, সব টাকা ফেরত এসেছে, কিন্তু কিভাবে? মুন্নির মোবাইলে আরও একটা মেসেজ এলো। এটা একটা অপরিচিত নম্বর থেকে। মেসেজটা খুলতে তার চোখ জলে ভরে উঠল। মেসেজে লেখা ছিল, তোমার টাকা ফেরত এসেছে। এই হ্যাকারকে খুঁজে বের করে শাস্তি দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও সতর্ক থাকো। তোমার জন্য একটা ছোট উপহার। মুন্নি অবাক হয়ে মেসেজটা পড়তে লাগলো। তার মনে পড়ল হৃদয়ের কথা। হৃদয় তো বলেছিল সে কলেজের ওয়েবসাইট ঠিক করেছে। তার মনে হলো এটা হৃদয়েরই কাজ। তার চোখ দিয়ে অনর্গল জল ঝরছে। সে দ্রুত তার মোবাইল থেকে হৃদয়কে ফোন করলো। হৃদয়ের কণ্ঠস্বর, হ্যালো হৃদয়, এটা তুমি কি করেছিলে? তুমি আমার টাকা ফেরত এনে দিয়েছো, তাই না? হৃদয় নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলো। কিসের কথা বলছো? তুমি আমাকে মিথ্যে বলো না। আমি জানি এটা তুমি করেছো। তুমি আমাকে বাঁচিয়েছো। আমি আমি তোমার কাছে ক্ষমা চাইছি হৃদয়। আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আমি তোমাকে কত অপমান করেছি। আমি ভুলছিলাম। তুমি আমার উপর রাগ করো না প্লিজ। মুন্নির কণ্ঠস্বর কান্নায় ভেঙে গেল। হৃদয় কিছুক্ষণ নীরব রইল, তারপর বলল, মুন্নি, তোমার টাকা ফেরত এসেছে, এটাই বড় কথা। আর অতীতের কথা ভুলে যাও। আমি তোমার উপর কোনো রাগ রাখিনি। না হৃদয়, আমি ভুলতে পারছি না তোমার অনুপস্থিতিতে আমার কেমন লাগছিল। তুমি জানো না, আমি কলেজের ক্যান্টিনে তোমার খালি জায়গাটা দেখতাম, আমার আরও মন খারাপ হয়ে যেত। আমি তোমার জন্য খুব চিন্তা করছিলাম। আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। হৃদয় মুন্নির কথা শুনে অবাক হয়ে গেল। সে ভাবেনি মুন্নি এমন কথা বলবে। মুন্নি, তুমি আমার কাছে কেন ক্ষমা চাইছো? তোমার কোনো ভুল নেই, আর আমি ভালো আছি, তুমি চিন্তা করো না। তুমি ভালো আছো শুনে ভালো লাগলো। যেই দিন তোমাকে সবাই মারছিল সেই দিন আমি জানি না কেন, কিন্তু তোমার সেই অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। আমি তোমার কাছে কিছু বলতে চাই। তুমি কি আমার সাথে একবার দেখা করবে? মুন্নির কণ্ঠে এক নতুন আশা। হৃদয় কিছুক্ষণ চুপ করে রইল। তার মনে এক অদ্ভুত অনুভূতি। সে যে মেয়ে তাকে অপমান করেছে এত, আজ সে তার কাছে ক্ষমা চাইছে। তার মনে হলো এটাই হয়তো তার নতুন সম্পর্কের শুরু। হৃদয় বলল, কোথা থেকে করবো? একটা ক্যাফেতে, কাল বিকেলে। তুমি আসবে তো? হ্যাঁ, আসবো। মুন্নি আনন্দে কেঁদে উঠল। ধন্যবাদ হৃদয়, অসংখ্য ধন্যবাদ। হৃদয় ফোন রেখে দিল। তার মুখে এক ঝলমলে হাসি। তার মনে হলো তার সব অপমানের বদলা বুঝি এবার সে পেয়েছে। পরের দিন বিকেল, শহরে কোলাহলপূর্ণ ক্যাফে। এক কোণ একটা টেবিলে হৃদয় বসে আছে। তার পরনে একটা সাধারণ শার্ট, কিন্তু আজ তাকে অন্যরকম দেখাচ্ছে। তার মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস আর প্রশান্তি। সে মুন্নির জন্য অপেক্ষা করছিল। তার মনে এক ধরনের উত্তেজনা কাজ করছে। মুহূর্ত পরেই মুন্নি ক্যাফেতে প্রবেশ করলো। তার পরনে একটা সুন্দর পোশাক, কিন্তু তার মুখে এক ধরনের বিনয়। সে যখন হৃদয়ের দিকে এগিয়ে এলো, তখন তার চোখে হৃদয়ের প্রতি এক নতুন শ্রদ্ধা আর অনুভূতি। মুন্নি হালকা হেসে বলল, হৃদয়, আমি জানতাম তুমি আসবে। তার চোখে এক ঝলমলে আনন্দ। হৃদয়ও হাসলো। বলেছিলাম যখন, তখন তো আসতেই হবে। তারা দুজনেই টেবিলে বসলো। কিছুক্ষণ নীরবতা। তারপর মুন্নি কথা বলা শুরু করলো। হৃদয়, আমি তোমার কাছে আবারও ক্ষমা চাইছি। আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আমি খুব অহংকারী ছিলাম। আমি তোমাকে চিনতে পারিনি। মুন্নির কণ্ঠস্বর আবেগে কাঁপছে। হৃদয় মুন্নির দিকে তাকিয়ে বলে, মুন্নি, অতীতের সব কথা ভুলে যাও। আবারও বলছি, আমি তোমার উপর কোনো রাগ করিনি। না, আমি ভুলতে পারছি না তোমার অনুপস্থিতিতে আমার কেমন লাগছিল। তুমি জানো না, তোমার সেই দিনের মারের কথা মনে পড়লে আমার খুব কষ্ট হয়।
আমি জানি না কেন, কিন্তু তোমার জন্য আমার খুব চিন্তা হচ্ছিল। আমি বুঝতে পেরেছি তুমি কতটা ভালো মানুষ। তুমি আমাকে বিপদ থেকে বাঁচিয়েছো যখন আমার কেউ ছিল না। এটা আমার কাজ ছিল। আমি জানি তুমি যখন বিপদে ছিলে তখন তোমার পাশে তো কেউ ছিল না, তাই আমি তোমার পাশে এসেছিলাম। আর তোমার মনে আছে একদিন তুমি এবং তোমার বান্ধবীরা রাস্তার মোড়ে বিপদে পড়েছিলে? সেজন্য এই লোকগুলোকে আমি চক্রান্ত করে সেখান থেকে সরিয়ে দিয়েছিলাম। আমি জানতাম তুমিই করেছিলে এটা, কিন্তু তুমি আমাকে কেন বাঁচালে সব সময়? আমি তোমাকে কত অপমান করেছি। কারণ আমি জানি তুমি খারাপ না। হয়তো তোমার অহংকার ছিল, কিন্তু তোমার ভেতরে একটা ভালো মন আছে। আমি বিশ্বাস করি মানুষ ভুল করে, কিন্তু সেই ভুল শুধরে নিতে পারে। হৃদয় বলল। মুন্নির চোখে এক নতুন আশা। তুমি কি আমাকে বিশ্বাস করো? হ্যাঁ করি। আমরা কি এখন নতুন করে শুরু করতে পারি বন্ধু হিসাবে? মুন্নি হেসে উঠল। হ্যাঁ, আমি এটাই চেয়েছিলাম। তোমার মতো একজন বন্ধু আমার দরকার ছিল। হৃদয় এবং মুন্নির মধ্যে এক নতুন সম্পর্ক শুরু হলো। তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হলো। তারা একে অপরের সাথে গল্প করতে লাগলো, তাদের কলেজ জীবন, তাদের স্বপ্ন সব কিছু নিয়ে। ক্যাফের কোলাহলে তাদের নতুন সম্পর্কের সূচনা হলো। তাদের সম্পর্ক এক নতুন দিকে মোড় নিল। মুন্নির মনে এখন কোনো আর অহংকার নেই, শুধু হৃদয়ের প্রতি এক গভীর শ্রদ্ধার ভালোবাসা। হৃদয়ে বুঝতে পারল তার জীবনের গল্পে মুন্নি এখন এক নতুন অধ্যায়। তার প্রতিশোধের বদলে আজ সে মুন্নির বন্ধুত্ব অর্জন করল। পরের দিন কলেজের বাগান, সবুজে ঘেরা এক নির্জন স্থান, যেখানে পাখিদের কিচিরমিচির আর ফুলের সুবাস মিশে আছে। বিকেলে যখন সূর্যের নরম আলো ছড়িয়ে পড়ে, তখন এই জায়গাটা আরো শান্ত আর স্নিগ্ধ হয়ে ওঠে। মুন্নি তার বান্ধবী রিনা, মিমি এবং আকাশকে এখানে ডেকে এনেছিল। তার মনে এক দৃঢ় সংকল্প, আজ সে সব সত্যি কথা বলবে, যা এতদিন তার মনের গভীরে চাপা পড়েছিল। তার মুখে এক অদ্ভুত স্থিরতা, যা দেখে মনে হচ্ছিল সে এক কঠিন সিদ্ধান্ত নিয়েছে। আকাশ, রিনা, মিমি অবাক হয়ে মুন্নির দিকে তাকিয়েছিল। তাদের চোখে প্রশ্ন। আকাশ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে মুন্নি? তুই আমাদের এত জরুরি তলব করলি কেন? কোনো সমস্যা? হ্যাঁ, একটা জরুরি কথা আছে। তোমাদের সবাইকে কিছু সত্য কথা বলতে চাই, যা এতদিন আমি তোমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম। কিসের সত্যি কথা? এত সাসপেন্স রাখছিস কেন? তাড়াতাড়ি বল। হ্যাঁ মুন্নি, বল না কি হয়েছে। আমরা তো তোর বন্ধু। এটা হৃদয়কে নিয়ে। আকাশের মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। তার চোয়াল শক্ত হয়ে উঠল। হৃদয়, ওই ফকিরটা, ওর কথা কেন? ওকে নিয়ে আবার কিসের সত্যি কথা? হ্যাঁ, হৃদয়কে নিয়ে। আকাশ, তুই আর তোর বন্ধুরা সেই দিন কলেজে হৃদয়কে মিথ্যে অপবাদে ফাঁসিয়েছিলি। তোরা ওকে মেরেছিলি, আর আমি সব থেকে চুপ করেছিলাম। এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কি বলছিস মুন্নি? তুই কি পাগল হয়ে গেছিস? আমরা ওকে মিথ্যা অপবাদে ফাঁসিয়েছিলাম। ও তো একজন হ্যাকার। ও তো কলেজের ডেটা চুরি করতে চেয়েছিল। রিনা বলে, হ্যাঁ মুন্নি, তুই ওর পক্ষ নিচ্ছিস কেন? ও তো একটা ইফটিজার। ও তো তোকে কত অপমান করেছে। মুন্নি, তুই কেন এমন কথা বলছিস? তুই ওকে থাপ্পড় মেরেছিলি, মনে নেই? আমি জানি আমি ওকে থাপ্পড় মেরেছিলাম। আমি ওর সাথে খারাপ ব্যবহার করেছিলাম। মুন্নির কণ্ঠস্বর কাঁপছে, কিন্তু তার চোখে দৃঢ়তা। কিন্তু আমি ভুলছিলাম। আমি ওকে ভুল বুঝেছিলাম। ও কোনো ডেটা চুরি করেনি, বরং ও কলেজের ওয়েবসাইট ঠিক করেছিল যখন তোরা কেউ কিছু করতে পারিসনি। আর ও কোনো ইফটিজারও নয়। ও আমাকে বিপদে সাহায্য করেছে যখন তোরা কেউ আমার পাশে ছিলি না। কি বলছিস তুই? তোকে সাহায্য করেছে? কখন? হ্যাঁ, যখন আমার ক্রেডিট কার্ড হ্যাক হয়েছিল, আমার সব টাকা গায়েব হয়ে গিয়েছিল, তখন তোরা কেউ আমাকে সাহায্য করতে পারিসনি। আর তখনই হৃদয় আমাকে বাঁচিয়েছিল। সে আমার টাকা ফিরিয়ে এনেছিল। সে একজন সাইবার এক্সপার্ট। সে কোনো খারাপ কাজ করে না। তোরা সবাই ওকে ভুল বুঝেছিস। আর রিনা, মিমি, তোরা জানিস যেদিন ওই রাস্তায় আমরা বিপদে পড়েছিলাম, সেই দিন ওই লোকগুলোর ফোনে কল এসেছিল। পরে ওই লোকগুলো চলে গিয়েছিল। জানিসই তো, ওগুলো সব হৃদয়ের কাজ ছিল। আর আকাশ, তুই যে তোর আর তোর বন্ধুদের নিয়ে মেয়েদের ইফটিজিং করেছিলি, সেটা কি ছিল আকাশ? তুই নিজেই একজন ইফটিজার, আর এখন হৃদয়কে বলছিস হৃদয় ইফটিজার? ছি আকাশ, ছি। লজ্জা করে না তোর? আকাশ রাগে কাঁপতে লাগলো। কি? তুই ওর পক্ষ নিচ্ছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ও তো একটা ফকির। ওর পেছনে তোর এত কিসের টান? তুই ওকে ভালোবাসিস নাকি? মুন্নির চোখ দুটো আকাশের দিকে স্থির হলো। তার মুখে এক অদ্ভুত হাসি। হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। আমি হৃদয়কে ভালোবাসি। ওর মতো সৎ, সাহসী আর মেধাবী ছেলে আমি জীবনে দেখিনি। আমি এতদিন ভুল মানুষের পিছনে ঘুরেছি। আমি ভুল ছিলাম।
আমি হৃদয়ের মতো একজন মানুষকে অপমান করেছি, কিন্তু এখন আমি আমার ভুল শুধরে নিতে চাই। আমি ওকে ভালোবাসি। আকাশের মুখটা রাগে লাল হয়ে গেল, তার হাত দুটো মুঠো হয়ে গেল। সে কিছু বলতে চাইল, কিন্তু মুন্নির চোখে সেই দৃঢ়তা দেখে সে স্তব্ধ হয়ে গেল। মুন্নির এই অপ্রত্যাশিত স্বীকারোক্তি তাকে হতবাক করে দিল। সে জানতো না কি বলবে। মুন্নির এই দৃঢ়তা তাকে কিচ্ছু করতে দিল না। মুন্নি আবার বলল, আমি জানি তোরা হয়তো আমাকে বিশ্বাস করবি না, কিন্তু এটা সত্যি। হৃদয় আমার জীবনের আসল হিরো, আর আমি ওর পাশে থাকতে চাই। তোরা যদি ওকে মেনে নিতে না পারিস, তাহলে তোরা আমার বন্ধু নোস। রিনা আর মিমি একে অপরের দিকে তাকালো, তাদের চোখে বিস্ময়। তারা মুন্নির এই নতুন রূপ দেখে অবাক হলো। আকাশ ক্ষুব্ধ হয়ে সেখান থেকে চলে গেল, তার মনে পরাজয়ের গ্লানি। মুন্নি তার দিকে তাকিয়ে হাসলো। সে জানে সে তার মনের কথা বলতে পেরেছে, আর এটাই তার প্রথম জয়। এদিকে গভীর রাত। হৃদয়ের জীর্ণ ঘরে তার ল্যাপটপের আলো ছাড়া আর কোনো আলো নেই। আন্তর্জাতিক হ্যাকিং প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সেরা হ্যাকাররা এই প্রতিযোগিতায় যোগ দিয়েছে। হৃদয় তার সবটুকু মেধার জ্ঞান দিয়ে এই প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিয়েছে। তার আঙুলগুলো কিবোর্ডের উপর দ্রুত গতিতে চলছে, তার চোখ দুটো ল্যাপটপের স্ক্রিনে নিবদ্ধ। তার মনে এক তীব্র একাগ্রতা। সে জানে এই প্রতিযোগিতা তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। মুন্নি আর নাবিলা অনলাইনে তার প্রতিযোগিতা দেখছে। মুন্নি তার ল্যাপটপে বসে আছে, তার চোখে উদ্বেগ আর উত্তেজনা। নাবিলা তার পাশে বসে আছে, হৃদয়ের প্রতি তার বিশ্বাস অটল। কি রে মুন্নি, হৃদয় কি জিততে পারবে? নাবিলা উদ্বিগ্ন হয়ে বলল, সে পারবে, আমি জানি সে পারবে। আমি ওর পাশে আছি, ও জিতবেই। প্রতিযোগিতা চলছে। হৃদয়ের সামনে একে একে কঠিন চ্যালেঞ্জগুলো আসতে লাগলো। প্রতিটি চ্যালেঞ্জ সে তার অসাধারণ দক্ষতা দিয়ে সমাধান করে চলেছে। তার প্রতিটি কোডিং, প্রতিটি সমাধান যেন এক একটা মাস্টারপিস। বিশ্বের সেরা হ্যাকাররাও তার গতি আর মেধা দেখে চমকে যাচ্ছে। অনলাইন ফোরামে তার নাম ছড়িয়ে পড়েছে। তার নাম যেন কিংবদন্তি হয়ে উঠেছে। একজন বিদেশি ধারাভাষ্যকার অবাক হয়ে বলল, আহ, ও কি করেছে? ও তো সব কোড একাই ডিবাগ করে ফেলেছে। আরেকজন ধারাভাষ্যকার বলল, ওর গতি অবিশ্বাস্য। এই ছেলেটা তো একাই একটা সিস্টেমকে ভেঙে আবার তৈরি করতে পারে। মুন্নিয়া নাবিলা আনন্দে চিৎকার করে উঠল। তারা হৃদয়ের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে, তাদের চোখে এক অদ্ভুত আনন্দ। মুন্নি আনন্দে হাততালি দিয়ে বলল, সে পেরেছে, আমি জানতাম সে পারবে। নাবিলা বলল, হ্যাঁ রে, ও তো সত্যিই এক জিনিয়াস। আমি তো জানতাম ও একদিন এই বিশ্বকে চমকে দেবে। হৃদয় তার শেষ চ্যালেঞ্জটা গ্রহণ করল। এটা ছিল একটা অত্যন্ত জটিল সাইবার সিকিউরিটি প্রবলেম, যা বিশ্বের বড় বড় কোম্পানিও সমাধান করতে পারছিল না। হৃদয় তার সবটুকু জ্ঞান আর অভিজ্ঞতা দিয়ে এই চ্যালেঞ্জটা সমাধান করতে লাগলো। তার কপাল বেয়ে ঘাম ঝরছে, কিন্তু তার চোখে কোনো ক্লান্তি নেই। মুহূর্ত পরে স্ক্রিনে ভেসে উঠল চ্যালেঞ্জ সম্পূর্ণ। হৃদয়ের মুখে এক তৃপ্তির হাসি। মুন্নিয়া নাবিলা আনন্দে একে অপরকে জড়িয়ে ধরল। তারা জানে হৃদয় জিতে গেছে। তাদের চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরছে। হৃদয় আন্তর্জাতিক হ্যাকিং প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করল। তাকে বিপুল পরিমাণ $100 মিলিয়ন পুরস্কার দেওয়া হলো, যা কল্পনার অতীত। সংবাদ সম্মেলন কক্ষে আলোর ঝলকানি আর ক্যামেরার ক্লিক ক্লিক শব্দ ভরে উঠেছে। সাংবাদিকরা হৃদয়ের দিকে তাকিয়ে আছে, তাদের চোখে কৌতূহল। হৃদয় বিজয়ের মঞ্চে এসে দাঁড়ালো, তার মুখে এক ঝলমলে হাসি, চোখে আত্মবিশ্বাস। সে এখন আর সে কলেজের মার খাওয়া গরিব ক্যাথলিটি নয়, সে এখন বিশ্বের সেরা হ্যাকার, এক নতুন কিংবদন্তি। একজন সাংবাদিক বলল, মিস্টার হৃদয়, আপনি এই পুরস্কার জেতার পর কেমন অনুভব করছেন? আপনি কি ভেবেছিলেন আপনি জিতবেন? আমি খুবই খুশি। এটা আমার স্বপ্ন ছিল। আমি জানতাম একদিন আমি নিজেকে প্রমাণ করব। এই জয় শুধু আমার নয়, এটা বাংলাদেশের জয়। আমি বিশ্বাস করি মেধা আর পরিশ্রম থাকলে সব স্বপ্ন পূরণ করা সম্ভব। হৃদয়ের কণ্ঠে দৃঢ়তা। সাংবাদিক বলল, আপনি আপনার এই বিশাল অঙ্কের পুরস্কার দিয়ে কি করবেন? আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি এই টাকা দিয়ে আমার দেশের সাইবার সিকিউরিটি উন্নয়নে কাজ করব। আমি চাই আমার দেশের সাইবার হামলা থেকে সুরক্ষিত থাকুক। আমি আমার জ্ঞানকে দেশের কল্যাণে ব্যবহার করতে চাই। হৃদয়ের কণ্ঠে দেশপ্রেম। এই খবর বাংলাদেশের গণমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ল। টিভি চ্যানেলগুলো হৃদয়ের ছবি দেখাচ্ছে, খবরের কাগজগুলো তাকে নিয়ে বড় বড় হেডলাইন করছে। সে এখন দেশের হিরো। মুহূর্ত পরে বাংলাদেশ সরকার তাকে দেশের সাইবার সিকিউরিটির প্রধান হিসেবে নিযুক্ত করার প্রস্তাব দেয়। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা তার সাথে যোগাযোগ করে। তারা তার মেধা আর দেশপ্রেম দেখে মুগ্ধ। সরকারের পক্ষ থেকে একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলল, মিস্টার হৃদয়, আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। আপনি আমাদের দেশকে গর্বিত করেছেন।
আমরা আপনাকে দেশের সাইবার সিকিউরিটির প্রধান হিসেবে নিযুক্ত করতে চাই। আপনি কি এই প্রস্তাব গ্রহণ করবেন? হৃদয় হাসি মুখে বলল, হ্যাঁ, আমি এই প্রস্তাব গ্রহণ করব। আমি আমার দেশকে সুরক্ষিত রাখতে সব কিছু করব, আর এটাই আমার স্বপ্ন ছিল। হৃদয়ের জীবন এক নিমিষে বদলে গেল। সে এখন আর সে অপমানিত মার খাওয়া ছেলেটি নয়। সে এখন দেশের ভবিষ্যৎ, দেশের সাইবার সুরক্ষার দায়িত্ব তার হাতে। এভাবে সে সরকারের কাজে লেগে পড়ল 6 মাস পর। হৃদয় আর মুন্নির বিয়ে এক জমকাল অনুষ্ঠানে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। তাদের ভালোবাসার গল্প সবার কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে। কলেজ ক্যান্টিন থেকে শুরু হওয়া তাদের এই পথ, অপমান, ঘৃণা, সহানুভূতি এবং পরিশেষে ভালোবাসা, সবকিছুই যেন এক রূপকথার মতো। অনুষ্ঠান কলেজের অধ্যক্ষ, শিক্ষক, রিনা, মিমি, নাবিলা সবাই উপস্থিত। এমনকি আকাশও এসেছিল। তার মুখে এক ধরনের বিস্ময় আর পরাজয়। মুন্নি তার লাল বেনারসি শাড়িতে ঝলমল করছে। তার মুখে এক অপার্থিব হাসি। সে হৃদয়ের হাত ধরে আছে। তার চোখে এক গভীর ভালোবাসা। হৃদয় তার কালো স্যুটে আরও হ্যান্ডসাম লাগছে। তার মুখে এক তৃপ্তির হাসি। মুন্নি হৃদয়ের দিকে তাকিয়ে বলল, আমার মনে হয় আমার জীবনটা আজ সম্পূর্ণ হলো। আমি কখনো ভাবিনি তোমার মতো একজন মানুষের সাথে আমার জীবনটা কাটাবো। আমি তোমার কাছে কৃতজ্ঞ। হৃদয় মুন্নির হাত ধরে বলল, আমিও জানতাম না তুমি আমার জীবন এভাবে আসবে। তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার। তাদের চোখের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছিল তাদের ভালোবাসার গভীরতা। তাদের এই সম্পর্ক শুধু ভালোবাসার নয়, এটা আস্থার, সম্মান আর একে অপরের প্রতি অবিচল বিশ্বাসের গল্প। তারা একে অপরের দিকে ভালোবাসা মাখা চোখে তাকিয়ে হাসল। তাদের এই ভালোবাসা যেন সব বাধা অতিক্রম করে এক নতুন জীবনের পথে পা বাড়ালো। সন্ধ্যা নেমেছে, আলো রোশনাই বিয়ে বাড়ি ঝলমল করছে। হৃদয় আর মুন্নি একে অপরের হাত ধরে হেঁটে চলেছে। তাদের চারপাশে শুভাকাঙ্ক্ষীদের ভিড়। তাদের এই নতুন যাত্রা যেন এক নতুন স্বপ্নের শুরু। এই গল্পটি প্রমাণ করে ভালোবাসা আর বিশ্বাস থাকলে সব অসম্ভবকেও সম্ভব করা যায়।